তাহলে এর আগে আমরা দুটো ক্লাস নিয়েছি, সেই দুটো ক্লাসে আমরা খুব বেসিক জিনিসপত্র কিছু আলোচনা করেছি। প্রথম ক্লাসটা তো জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস, যে আমরা কিভাবে এগোবো, কিভাবে চলবো, কি কি আসতে পারে, সেই ধরনের কিছু জিনিসপত্র আলোচনা করেছি। আশা করি সবাই ওই ক্লাসটা দেখে নিয়েছো, যারা করনি। আর যারা করে নিয়েছো তারা তো ঠিক আছে। তার ছাড়াও আমি দেখো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সব দিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক আছে, ক্লাসগুলো। তো এই ক্লাসগুলো সব করতে থাকো। বা কোনো পয়েন্ট যদি ভুলে যাও তাহলে আরেকবার রিভিশন দিয়ে দিতে পারো, রেকর্ডিংগুলো দেখতে পারো, তার ফলে ছোটোখাটো বিষয়গুলো আরও মনে থেকে যাবে। দ্বিতীয় ক্লাসে আমরা কিছু ছেলেমেয়ের, কিছু ছাত্রছাত্রীর আমরা একটা মক ইন্টারভিউ আয়োজন করেছিলাম, যেখানে খুব ভালো প্রিপারেশন সবার ছিল না, কারণ খুব তাড়াতাড়ি আমি এগুলো করেছিলাম। তো তার ফলে অনেকেই হয়তো খুব একটা ভালো দিতে পারোনি, তাতে কোনো ক্ষতি নেই, কারণ আমরা আস্তে 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 শিখবো। এবং সেই দিন দেখবে যে কিছুজন মক ইন্টারভিউ এবং মক ডেমো একটা দেওয়ার চেষ্টা করেছিল, তার মধ্যে কিছু জনের ডেমো আবার খুব ভালোও হয়েছে। তো আমরা একটা জাস্ট তোমাদেরকে সবাইকে একটা জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখাতে চাইছিলাম যে কি ধরনের একটা ইন্টারভিউ বোর্ডে কীরকমভাবে, কী রকম পরিস্থিতির সম্মুখীন হতে পারো তোমরা। কারণ তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যাদের কোনো ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা নেই, বা কোনোদিন হয়তো ইন্টারভিউ বোর্ডে ঢোকোনি। হ্যাঁ, স্কুলে ভাইবা দেওয়া একটা আলাদা জিনিস, সেখানে পারা না পারা একটা আলাদা জিনিস, কিন্তু একটা ইন্টারভিউ বোর্ডে গেলে বা ইন্টারভিউ বোর্ডে হয়তো এক্সপার্টরা অনেকজন থাকে, সেখানে বিভিন্ন ধরনের কোশ্চিন জিজ্ঞেস করতে পারে, এবং সেখানে শুধুমাত্র সিলেবাস বলে কিছু হয় না, সিলেবাসের বাইরেও চলে যায়। বা সিলেবাস বলে মানে তোমার জানার কোনো শেষ নেই, তার ফলে এসএসসি বলো বা তুমি আপার প্রাইমারি, প্রাইমারি, তুমি যে কোনো জায়গাতে তুমি যদি বলো স্যার এসএসসি সিলেবাস কি শুধু গ্র্যাজুয়েশন থেকে ধরে বা 9 10 11 না, ওরকম কোনো ব্যাপার নেই। তোমাকে হয়তো এসএসসি সিলেবাসে বেসিক জায়গা থেকে কোশ্চিন করতে পারে, ক্লাস 1 2 3 থেকে। আবার হয়তো তুমি প্রাইমারি বলছো, প্রাইমারিতে এরকম না যে 1 থেকে 5 6 এর কোশ্চিনও জিজ্ঞেস করতে পারে, মাধ্যমিকের কোশ্চিনও জিজ্ঞেস করতে পারে। তো A+B তার হোল স্কোয়ার, এটা তো প্রাইমারিতে নেই। তো এটা যদি জিজ্ঞেস করে তুমি কি বলবে যে না স্যার আমি তো প্রাইমারি পড়াবো, আমি তো A+B তার হোল স্কোয়ার জানবো না? তো এই জিনিসগুলো না, তো এগুলো হচ্ছে এমন একটা জিনিস যে সিলেবাসটা তোমাকে মানে শেষ তো করতেই হবে ক্লাস 1 থেকে 5। তার বাইরেও তোমাকে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন অবধি যা যা পড়ে গেছো মোটামুটি সব কিছুই তোমাকে কিন্তু একটা নলেজের মধ্যে রাখতে হবে। এবার গ্র্যাজুয়েশনের সমস্ত কিছু তো ধরবে না, আমরা স্কুল লেভেলেরই পড়ে যাব। তো যাই হোক, তো তোমাদের সবার আগে যেটা বেসিক জিনিস আমি বললাম সেটা হচ্ছে ক্লাস 3 থেকে 5, ক্লাস 3 থেকে 5 এই তিনটে ক্লাসের সমস্ত সিলেবাস, সমস্ত বই পড়তে হবে। বোঝা গেছে? ক্লাস 3 থেকে 5 আমি কিন্তু বলে দিচ্ছি। ভালো ইন্টারভিউ দিতে গেলে আমি যেভাবে বলছি সেই জিনিসগুলো কিন্তু পড়ে যাও। আমি যেইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বা আমি যেইভাবে তোমাদের বলে দেব, সেই জিনিসগুলো যদি তোমরা করে যেতে পারো অনেকটা লাভবান হবে। তো এই 3 to 5 এই সিলেবাসে দেখবে কি কি আছে না আছে, সেগুলো কিন্তু আমি একটা তোমাদের নোটও দিয়ে দেবো। আর যদি মনে করো না স্যার আমার কাছে বই নেই, তোমাকে বলতে পারো, আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো ক্লাস 3-তে দেখবে, হুম, ক্লাস 3 যেটা আছে, আমি একটু বলে দিই। ক্লাস 3 মানে আগে, সবার আগে কি করতে হবে বলতো? সবার আগে হচ্ছে যেখানে আমি চাকরি করতে যাব তার সিলেবাসটা জানতে হয়। যেটা আমি পড়াতে যাব, যেই সমস্ত ছাত্রছাত্রীদের যার বিষয় নিয়ে পড়াবো, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো এই ক্লাস 3 এর মধ্যে দেখবে বেঙ্গলি আছে। ওকে, সেই বেঙ্গলির মধ্যে দেখবে টোটাল 10টা পার্ট আছে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, এগুলো সব আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, বেঙ্গলি সিলেবাসের মধ্যে ফার্স্ট প্রথম পার্ট এরকম ভাবে আছে, হ্যাঁ, মানে এগুলো তো তোমরা দেখে নিবে, সব বইতে দেখে নিবে, আমি ডিটেলসে আলোচনা করছি না। সবার কাছে যদি বই থাকে ভালো কথা, না বই থাকলে ম্যানেজ করো, নাহলে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? প্রথম পার্ট এরকম ভাবে থাকবে, সেই প্রথম পার্টে এরকম আছে সত্যি সোনা, ঠিক বলছি? দেখে নাও, যাদের কাছে বই আছে মিলিয়ে দেখে নাও, এগুলো আছে। আমরা চাষ করি আনন্দে, ঠিক আছে? আমার বাংলা হাতে লেখা খুব একটা ভালো না, একটু অ্যাডজাস্ট করে নাও, বুঝতে পারছো কি না সবাই? আচ্ছা, নিজের হাতে নিজের কাজ, এই যে ছোটোখাটো জিনিসগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদেরকে ধরতে পারে। যে বলো তো ক্লাস 3 এর বাংলাতে প্রথম পার্টে সত্যি শোনাটা কি? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের লাগবে, পড়তে লাগবে অবশ্যই, এই জিনিসগুলো পড়বে। আমাদের কিন্তু শুধুমাত্র মানে ডেমো ভালো হলে চলবে না, তার পাশাপাশি সব কিছু ভালো হতে হবে একটা ইন্টারভিউ বোর্ডে যেতে গেলে, বা একটা ইন্টারভিউ বোর্ড থেকে যখন বেরিয়ে আসবে, যাতে করে আমাদের 100% ভালো হয় তার চেষ্টা করতে হবে, কারণ কম্পিটিশন বুঝতেই পারছো ভালো আছে, হিউজ। দ্বিতীয় পার্ট এরকমভাবে আমাদের দ্বিতীয় পার্ট আছে।
কে বলতে পারে দ্বিতীয় পার্ট কি আছে? মাইক অন আছে তো? মাইক অন করে তোমরা বলতে পারো, কারোর জানা আছে দ্বিতীয় পার্ট কি আছে? বই দেখে বলতে পারো আপাতত, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় পার্ট সবার তো মনে থাকা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সব সব মানে গুলিয়ে খেয়ে নাও, সব মানে তৈরি করতে থাকো। কারণ তোমরা তো ধরো প্রাইমারি শিক্ষক না যে তোমরা সবকিছু জানবে, কিন্তু তোমাদেরকে এখন জানতে হবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। দ্বিতীয় পার্টে আছে দেওয়ালের ছবি। ছোট ছোট জিনিস আছে, দেখবে এগুলো সব লেখা আছে, দেওয়ালের ছবি। ছোট ছোট গদ্য পদ্য এরকম থাকবে, খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস সারাদিন এগুলো থাকবে। এরকম ভাবে টোটাল তোমাদের দশম পার্ট অবধি 10টা পার্ট আছে। ওকে, দশম পার্ট অবধি 10টা পার্ট থাকবে। এই দশম পার্টে থাকবে কে ছিলেন ঈশপ, কে ছিলেন ঈশপ, পান্তাবুড়ি, ঠিক আছে? এগুলো কিন্তু সব পড়তে হবে, ঘুমিও নাকো আর। কারণ কি বলতো, ডেমোতেও মানে আমি যেটা ভাবছি যে এরকম হয়তো বলবে যে ক্লাস 3 এর বেঙ্গলির কোনো একটা পার্ট থেকে কিছু একটা ডেমো দাও। বুঝতে পেরেছো কথাটা আমার কি বলতে চাইছি আমি? তখন কিন্তু তুমি যদি এই সিলেবাসটা না জানো, তাহলে কিন্তু প্রথমেই তুমি আটকে যাবে, এবং প্রথমে আটকে যাওয়া কিন্তু একটা সাংঘাতিক বাজে ব্যাপার। তার ফলে কিন্তু চাকরিটা হাতের কাছ থেকে একদম বের হয়ে যাবে। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো প্রত্যেকটা পড়তে হবে, সময় আছে চিন্তা নেই, পড়তে শুরু করো। আরেকটা যে ভাষা পাঠ, এই টোটাল হচ্ছে আমাদের বেঙ্গলি সিলেবাস ক্লাস 3 এর। নেক্সট আমাদের থাকবে ইংলিশ বা ইংরেজি। সেই ইংলিশেও আমাদের কিছু সিলেবাস আছে। ইংলিশের ক্ষেত্রে থাকবে লেসন 1, লেসন 2, এরকম ভাবে লেসন 3, লেসন 4 এরকম থাকবে। বোঝা গেছে? তো যেরকম ভাবে প্রথম পার্ট, এই পার্টটাকেই আমাদের এখানে থাকবে লেসন 1। তো লেসন 1-এ আছে দেখবে মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডসদের সম্পর্কে কিছু বলা আছে, দেখে নিবে। লেসন 2, হ্যাঁ জানো এগুলো, কেউ জানো এগুলো আছে যে? তার এক- ভাষা পাঠটা কি মনে হচ্ছে স্যার ক্লাস 4 থেকে শুরু হয়েছে মনে হচ্ছে, একটু মানে মানে ভাষা ভাষা পাঠ ক্লাস 3-তে নেই? আচ্ছা মনে হচ্ছে আমাকে, স্যার নেই। ভাষা পাঠ ক্লাস 4-এ আছে, আচ্ছা 4 তাহলে আর 3। ক্লাস 4, এটা তাহলে বাদ দিয়ে দিই। সরি, ক্লাস 4-এ আছে, ঠিক আছে। ওকে, এখানে আছে অ্যানিমাল মিটিং, অ্যানিমাল মিটিং। ওকে, এরকম ভাবে লেসন কত দূর অব্দি আছে? 9 অব্দি আছে। এইখানে শুধু সিলেবাস জানলে হবে না, বিষয়কার বা ভেতরের জিনিসপত্রগুলো কিন্তু জানতে হবে, মুভিং অ্যারাউন্ড। এগুলো হচ্ছে আমাদের ইংলিশ। ওকে, এইবার আছে অঙ্ক। অঙ্কটা একটু অন্যরকম, কিছুক্ষণ আগে একজন বলছিল যে গণিত বা ম্যাথমেটিক্স, সেখানে কিন্তু একটু অন্যরকম আছে, সেখানেও পার্ট আছে, কিন্তু সেখানে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তার নামকরণটা একটু অন্যরকম। আগের পড়া মনে করি, মানে আগেকার কিছু জিনিসপত্র আছে আগে, দেখো এবার আগের পড়া মনে করি তো আর ধরবে না, মানে এইগুলো না একটু তোমাদেরকে বুদ্ধি রাখতে হবে, যে আগের পড়া মানে যা যা হয়ে গেছে সেগুলোকে একবার মনে করানো। সেটা হবে না, মানে সেখান থেকে কোনো ডেমো দিতে বলবেও না যে আগের পড়া মনে করি তুমি ডেমো দাও, ওরকম হবে না। তো দ্বিতীয় পার্ট এরকমভাবে তোমাদের অঙ্কের দ্বিতীয় পার্ট থাকবে। সেই দ্বিতীয় পাঠের ক্ষেত্রে দেখবে বিদ্যালয় থেকে বেরিয়ে আসি, মানে কিছু একটা বিদ্যালয় থেকে বেরিয়ে কিছু করেছে, ঠিক আছে? দেখবে বইতে কি আছে। মানে আমি জাস্ট বলতে চাইছি যে তোমাদের সিলেবাসটা এরকমভাবে সুন্দরভাবে ক্লাস 3 তার সিলেবাস সম্পূর্ণরূপে তৈরি করে রাখতে হবে। এবং শুধু সিলেবাস সম্পূর্ণরূপে তৈরি করে রাখলেই চলবে না, তার পাশাপাশি তোমাদের কিন্তু আছে এখানে কত দূর অবধি আছে, পঞ্চবিংশ, তাই তো? 25তম অবধি আছে। পঞ্চবিংশ মানে 25টা পার্ট আছে, অসুবিধার কিছু নেই। এরকম পঞ্চবিংশ পার্ট আছে, ঠিক আছে। সংখ্যার বিন্যাস তৈরি করি, সংখ্যার বিন্যাস তৈরি করি। ওকে, আচ্ছা এইবার ধরো কাউকে বললো যে ক্লাস 3 থেকে একটা ডেমো তৈরি করা, আচ্ছা আর আরেকটা আছে আমাদের পরিবেশ, ক্লাস 3-তে পরিবেশ মানে এনভায়রনমেন্টাল সায়েন্স যেটাকে বলা হয় আমরা, সেই আরেকটা পোর্শন আছে। সেখানে আছে শরীর, খাদ্য, মানে মেনলি কিন্তু আমরা
এর উপর যদি তুমি যাও না, বা এইটাই যদি তুমি কমপ্লিট করো না, তুমি দেখবে যে আমাদের ইন্টারভিউর সমস্ত কিছু তৈরি করে ফেলেছি। সব কিছু মানে শরীর, খাদ্য, পোশাক, ছোট 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 জিনিস, পরিবার, ফ্যামিলি, হ্যাঁ, কাকে কি বলে না বলে অনেক কিছু জিনিসপত্র থাকবে, আকাশ, সম্পদ, এই সমস্ত আরো অনেক কিছু এটসেট্রা এরকম থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে ক্লাস থ্রি এর আমাদের সিলেবাস। ক্লাস ফোরের ক্ষেত্রে আমাদের বেঙ্গলি আছে, সেখানে আবার নতুন কিছু জিনিস আছে। ইংলিশ আছে, সেখানেও আবার নতুন কিছু লেসন আছে। অঙ্ক আছে, সেখানেও আবার নতুন কিছু পার্ট আছে। তার ফলে এইভাবে কিন্তু আমাদের আবার আমাদের পরিবেশ আছে, ক্লাস ফোরেরও আছে, ক্লাস ফাইভেরও আছে। আচ্ছা, ক্লাস ফাইভের তাহলে, আচ্ছা ফোরের ক্ষেত্রে আছে, আবার ফাইভের ক্ষেত্রে আমাদের কি আছে, বাংলার যে বই আছে তার নাম কি, পাতাবাহার, তাই তো? বইয়ের নাম কি ক্লাস ফাইভের বাংলা বই? আবার পাতাবাহার আর বাংলার ভাষা পাঠ। সেখানে দেখবে যে পাতাবাহারে কিছু আছে প্রথম পর্যায়ে, ভাষা পাঠে দেখবে ব্যঞ্জন, সন্ধি, শব্দ, পদ, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এই যে সন্ধি, পদ, এগুলো ক প্রকার, কি কি, লিঙ্গ, বচন, পুরুষ, তারপরে বিভিন্ন ধরনের ছোটখাটো রচনা, এগুলো কিন্তু জানতে হবে। ইংলিশের ক্ষেত্রে বইয়ের নাম হচ্ছে বাটারফ্লাই, এগুলো জানো তো? ইংলিশের বইয়ের নাম কি থাকবে? গণিতের বইয়ের নাম কি ক্লাস ফাইভে, কে বলতে পারে? আমার গণিত। আমার গণিত। আমার গণিত ক্লাস ফাইভের ক্ষেত্রে, হ্যাঁ, ক্লাস ফোর অব্দি ওরকম কিছু নেই, কিন্তু ক্লাস ফাইভের যেটা আছে। এইটাতে স্যার ওই স্বাস্থ্য শরীর শিক্ষা ওটা বাদ চলে গেল। ওটা আছে আর একটা কোনটা গো? ক্লাস থ্রিতে। এই তো এর মধ্যেই তো, এই যে শরীর, খাদ্য, এর মধ্যেই থাকবে পরিবেশ। না স্যার, পরিবেশ ছিল আর একটা বই যেটা আছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা। ও, ওটা ঠিক আছে, ওর মধ্যেই ধরো, বইয়ের মধ্যেই ওটা, পরিবেশের মধ্যে ওটা বইটা করে দিচ্ছি। হুম, আচ্ছা, আলাদা স্যার বই। বলছিলাম, এগুলোর কি স্যার ওই প্রচ্ছদ অলঙ্করণ ওগুলা কি ইন্টারভিউ বোর্ডে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে? না, অত জিজ্ঞেস করবে না, কিন্তু হয়তো কোনো একটা বলবে যে বেঙ্গলির একটা টপিক বলো, বা বেঙ্গলির ক্ষেত্রে তুমি, ওরাও তো অত জানে না, যারা ইন্টারভিউ করে থাকবে তারা হয়তো দেখে নিবে, নিয়ে বলবে আচ্ছা নিজের হাতে নিজের কাজ এটা কি আছে, এটা সম্পর্কে তুমি একটু ডেমো দাও, বুঝতে পেরেছো? তখন হয়তো মানে স্যার নিজের হাতে। সবগুলোই খুঁটিনাটি পড়তে হ্যাঁ হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, একদম খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা, কেন পড়বে না? একটু পড়ো, একটু পড়তে হবে। মানে আমি ব্যক্তিগতভাবে, আমি অন্য টিচারদের কথা জানি না, ব্যক্তিগতভাবে আমি খুব খুঁতখুঁতে এবং খুব ভীতু প্রকৃতির, সত্যি কথা। তো ভীতু প্রকৃতির হওয়ার ফলে আমার একটু লাভ হয়েছে, বা আমার স্টুডেন্টদের একটু লাভ হয়, কেন হয়? যারা খুব ভীতু, যারা খুব ভয় পায়, তারা না কোনো জিনিস ছেড়ে যায় না পরীক্ষার আগে। আমার খুব ভয় লাগতো, আমি ছোটবেলায় যখন নিজেও স্টুডেন্ট ছিলাম, আমি কোনো জিনিস ছেড়ে যেতে ভয় লাগতো। কি মনে হতো? যে আমি যেটা ছেড়ে যাব মনে হয় সেখান থেকেই কোশ্চিনটা আসবে। হয় কিনা দেখবে এরকম পরীক্ষার সময়, দেখবে তোমরাও যখন স্কুল লেভেলে পড়েছো বা কলেজে পড়েছো, দেখবে যেই পোর্শনটা ছেড়ে গেছো সেখান থেকে দু তিনটে কোশ্চিন দিয়ে, যেটা হবেই, মানে এটা হচ্ছে আমাদের বলা হয় যে নিউটনের চতুর্থ ল, মানে নিউটনের ফার্স্ট সেকেন্ড ল, থার্ড ল যেটা আছে, আর চতুর্থ ল হচ্ছে তুমি যেই পোর্শনটা পড়ে যাবে না পরীক্ষাতে, সেখান থেকেই কোশ্চিন দেবে। তো আমাদের ক্ষেত্রে এরকম হতো, বিশেষ করে আমার ক্ষেত্রে এরকম দু তিনবার আমি খুব ভুগেছি। তার ফলে তারপর থেকে আমি এরকমভাবে ঠিক করে দিয়েছিলাম যে কোনো জিনিস না ছেড়ে যাবো না, লাস্ট অবধি পড়ে যাব। তার ফলে পরীক্ষার আগে অবধিও পড়তাম, যে কোনো জিনিস কি বাদ চলে গেল, কোনো একটা জিনিস বাদ চলে গেল, দেখি না একটু পড়ে নিই, সময় তো আছে 10 মিনিট, এটা পড়ে নিই না। তো এইভাবে পড়তে 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 কি হতো, যে কোনো জিনিসই খুব একটা বাদ দিয়ে যেতাম না। কারণ ভীতু প্রকৃতি, ভয় লাগতো যদি আমি কমন না পাই বা এখান থেকে যদি চলে আসে তখন তো পারবো না। তো আমি এই জিনিসটা আমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বলি, যে যখন সুযোগ আছে, যখন সময় আছে, যখন জীবনে দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই না, তোমার কাছে যদি অনেকগুলো অপশন থাকতো যে স্যার আমার প্রাইমারি চাকরি না হলেও চলবে, স্যার আমি কোনো না কোনো একটা চাকরি পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই স্যার, এবার একটু হালকাভাবে লাইটলি পড়ে নিই, এরকম কি কেউ আছে? এরকম তো কেউ নেই। কারণ তোমাদের এখানে খুব মানে চাকরির একটা দরকার, বিশেষ করে এত বছর পর পর আমাদের রাজ্যে পরীক্ষা হচ্ছে। তার ফলে একটা সরকারি চাকরি অন্তত যাতে লাগিয়ে দিই, তার জন্য তোমরা দেখবে অনেকে খুব ফ্রাস্ট্রেটেড, অনেকে মানসিকভাবে খুব ভেঙে পড়ছো। এবং অনেকেই দেখবে যে তোমরা মানে জীবন মরণ দিয়ে একটা চেষ্টা করছো স্যার একটা যাতে চাকরিটা লেগে যায়, তাই তো? তার জন্য ফর্ম ফিল আপ নিয়ে ইন্টারেস্টেড, মানে ফর্ম ফিল আপে ভুল হয়ে যাচ্ছে বলে কতজনের কত টেনশন, রাতে ঘুম হয় না, এত টেনশনে ফোন করছো আমাকে, মেসেজ করছো স্যার কি করব। তো এই জিনিসগুলো হচ্ছে কেন? কারণ তোমরা এটাকে লাইটলি নিচ্ছ না, তোমরা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছ। তার ফলে যখন তোমরা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছ এবং তোমাদের হাতে যখন সময় আছে, তখন আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো আরেকটু সিরিয়াসলি নিয়ে সবগুলো পড়ে যাও না, ক্ষতি তো নেই। তো যখন একটু সময়, মানে এই যে অনেকে বলে না স্যার এতটা পড়া কি দরকার আছে, হয়তো দরকার নেই, সত্যি কথা বলতে হয়তো দরকার নেই, কিন্তু রিস্ক নেবে জীবনে? তুমি বলো যে স্যার রিস্ক নেবো আমি, তাহলে ঠিক আছে। আর যদি বলো না স্যার আমি রিস্ক নেবই না, আমি সব কিছু করে যাব, যখন আমার কাছে সময় আছে সুযোগ আছে তখন আমি পড়ে নিই। তার ফলে আমি সবসময় অ্যাডভাইস করবো, কে কি বলে আমি জানি না, কিন্তু আমি যেহেতু ভীতু প্রকৃতির, আমি আমার ছাত্রছাত্রীকে সবসময় বলি পুরো জিনিস পড়ে যাও। বোঝা গেছে? ক্লাস থ্রি পড়ে যাও, ক্লাস ফোর পড়ে যাও, ক্লাস ফাইভ সব পড়ে যাও।
সবাই আছে তো, এমন কি 3টে ক্লাস পড়তে পারবে না? এটা কি অনার্সের জিনিস না এটা এইচএস এর জিনিস যে স্যার 3টে প্রচুর সময় লাগবে? প্রচুর সময় একবার করে আউড়ে যাও না, মানে অন্তত একবার করে কি, যে ধরো সাপোজ ক্লাস 3 এর ক্ষেত্রে হয়তো তুমি আহ, ধরো আমরা চাষ করি আনন্দে, এই জিনিসটা একবার দেখে যাও। একদম লাইন বাই লাইন তো তোমাকে মুখস্থ করতে হবে না, সেটা সম্ভব না কারোর পক্ষে। কিন্তু তুমি জাস্ট অন্তত যেই জিনিসটা জানলে যে হ্যাঁ ওখানে কি আছে, চাষবাস নিয়ে হয়তো কিছু আছে, সেটা হয়তো সুন্দরভাবে বলে দিলে একটু নিজের মতো করে গুছিয়ে। তো এই জিনিসগুলো যতটা পারবে, যতটা, দেখো প্রত্যেকের তো একটা লিমিটেশন থাকে, বা প্রত্যেকের একটা নিজের একটা মানে কি বলবো যে একটা পরিমাপ থাকে, সেই পরিমাপ অনুসারে তুমি পড়ো যতটা পারবে। তুমি যদি বলো স্যার এর থেকে বেশি আর পারছি না আমি, তাহলে তো কিছু করার নেই, কিন্তু যতটা পারবে করে যাও। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একবার করে পড়ে গেলে হবে না, সেগুলোকে আরেকবার করে রিভিশন দিতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে আবার। তার ফলে এই ক্লাস 3 ক্লাস 4 এগুলো জিনিসপত্রগুলো সব পড়ে যাও, ঠিক আছে? কারণ এখান থেকেই হয়তো দেখবে যে তোমাকে হয়তো সব কোশ্চিন করলো, হয়তো আদার্স বাইরের কিছু কোশ্চিন করলো না। আর আমাদের ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 এর সিলেবাসে দেখবে সবকিছুই আছে, প্রায় সবকিছুই আছে, অঙ্কের ক্ষেত্রে সবকিছু আছে, বুঝতে পারছো? ব্যাকরণ অবধি আছে, বাংলা ব্যাকরণ থেকেও জিজ্ঞেস করতে পারে যে কারক ক প্রকার। এবার তুমি যদি বলো না স্যার আমি পড়বো না, পারবো না, তাহলে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তার ফলে এই ছোট 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 জিনিসগুলো কিন্তু করতে হবে, কারণ তুমি প্রাইমারি টিচার হচ্ছে, তোমাকে সব সাবজেক্টই পড়াতে হবে। তুমি তো স্পেশালাইজ না যে স্যার এসএসসির ক্ষেত্রে আমি শুধুমাত্র বাংলার টিচার, তাহলে আমি বাংলাই জানবো আর কিছু জানবো না। যদিও এরকম হয় না, এসএসসির ক্ষেত্রেও দেখবে তোমাকে নিজের ডিস্ট্রিক্ট, চাইল্ড সাইকোলজি বা সিডিপি যেটাকে বলে চাইল্ড ডেভেলপমেন্ট, বা নিজের জেলা সম্পর্কে, বা আমাদের ভৌগোলিক পরিবেশ, এই ধরনের জিনিসপত্র, বা আমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে। তুমি যতই যে কোনো ইন্টারভিউতে যা জিজ্ঞেস করে। তার ফলে প্রাইমারিতে তো আরও করবে, কারণ প্রাইমারিতে তোমাকে সব সাবজেক্টে তোমাকে জানতে হবে। তো প্রাইমারি ইন্টারভিউটা আমি সবাইকে বলি যে সবথেকে কঠিনতম ইন্টারভিউ। মানে অনেকে বলে স্যার যত উঁচু ক্লাসে ওঠা যায় তত ইন্টারভিউ অনেক কঠিন হয়, আমি বলবো না, যত নিচু ক্লাসের তুমি পড়াবে তত ইন্টারভিউ কঠিন। কারণ নিচু ক্লাসের ক্ষেত্রে তোমাকে সব জানতে হবে, উঁচু ক্লাসের ক্ষেত্রে একটা স্পেশালাইজড হয়ে যায়। তুমি যদি কোনো কলেজের পরীক্ষা দিতে যাও বা কলেজে চাকরি করতে যাও, তাহলে তোমাকে শুধু পার্টিকুলার অনার্সের বিষয়ই পড়তে হবে, তার বাইরে কিছু ধরে না। তুমি যদি ইউনিভার্সিটিতে বা তুমি যদি ডক্টরেট করার পর যাও, তুমি তো হয়তো যেই স্পেশালাইজ যেটা অ্যালজেব্রা বা যেটা একটা কিছু আছে, তোমাকে হয়তো শুধু সেটার উপরেই কোশ্চিন করবে। তার ফলে যত উঁচু ক্লাসে যাবে তত তোমার সিলেবাসটা কমতে থাকে, আর যত তুমি নিচু ক্লাসে পড়াতে যাবে বা নিচু ক্লাসের ইন্টারভিউ দিতে যাবে, তত দেখবে তোমার সিলেবাসটা কিন্তু বড় হচ্ছে। তার ফলে প্রাইমারি সিলেবাসটা কিন্তু হিউজ, এবং এই সিলেবাসটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করো, তাই তো? আচ্ছা, ক্লাস 5 এর ক্ষেত্রে কি বলছিলাম যেন একটা ভুলে গেলাম, হ্যাঁ। ক্লাস 5 এর ক্ষেত্রে আমাদের কি আছে, বাংলায় কটা বই আছে? আমি জাস্ট একটা মানে কি দুটো বলবো, দুটো স্যার। একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। পড়তে কিন্তু তোমাদের হবে, আবার এটা ভেবো না যে স্যার আপনি পড়বেন আপনি বলবেন আমি এখানে মুখস্থ করবো, ওরকম না। তো এখানে দুটো বই আছে, ঠিক আছে, বাংলার ক্ষেত্রে বইয়ের নাম, আচ্ছা বই হচ্ছে দুটো। একটা হচ্ছে পাতাবাহার, এগুলো ছোট ছোট জিনিস জিজ্ঞেস করবে এবং এগুলো কিন্তু সবাই পড়ে যাবে। তার ফলে তুমি যদি না পারো তাহলে অনেকটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে বাংলা ভাষা পাঠ। ওকে, আচ্ছা। এবার পাতাবাহারের মধ্যে কিছু গল্প থাকবে, কোনো পর্যায় টর্যায় থাকবে, ভাষা পাঠ মানে ভাষা সম্পর্কে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, মানে ভাষা পাঠ মানে হচ্ছে ব্যাকরণ মেনলি, ঠিক আছে? তারপরে তোমাদের ইংলিশের বুক নেম কি হবে, কে বলতে পারে? বাটার, বাটারফ্লাই। একদম বাটারফ্লাই বলবে। ক্লাস 5 এর ইংলিশের বই পড়েছো? তুমি বলবে যে না পড়িনি, তাহলে তো হবে না, বলবে হ্যাঁ। তো বলবে কি নাম জানো? বলবে হ্যাঁ বাটারফ্লাই, হয়ে গেল। তাহলে ইংলিশের ক্ষেত্রে বাটারফ্লাই, সেখানে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে দেখবে ওখানেও বিভিন্ন লেসন আছে। একটা লেসন হচ্ছে গান্ধী দা মহাত্মা, গান্ধীজি সম্পর্কে জিজ্ঞেস করতেই পারে কিছু, গান্ধীজি সম্পর্কে ওখানে আছে। তাহলে গান্ধীজি সম্পর্কে যদি কোশ্চেন জিজ্ঞেস করে, তুমি যদি সেখানে বলো যে না আমি পারবো না, তাহলে তো হবে না। তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু তোমাদের মানে ওখানে দেখবে যে 12টা লেসন আছে, ঠিক আছে? আচ্ছা, গণিত, অঙ্ক বই, আমার কি বইয়ের নাম, গণিত। পরিবেশ, কে বলতে পারে পরিবেশ বইয়ের নাম কি আছে? জানো, বই আছে কাছে? আমাদের পরিবেশ স্যার। হুম, এগুলো সব কিন্তু দেখে দেখে ওই বইগুলো খুলে খুলে দেখবে, তাহলে বেশি দিন যখনই দেখবে তখন মনে থেকে যাবে। সেখানে বিভিন্ন ধরনের পরিবেশে, ভৌত পরিবেশ আছে, পশ্চিমবঙ্গের পরিচিতি আছে, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও আকাশ, জনবসতি পরিবেশ, পরিবহন পরিবেশ, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। সেইগুলোই যদি করে যেতে পারো না, তাহলেই আমাদের প্রাইমারির ইন্টারভিউ সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার ডেমো তোমাকে বারবার করে বললাম, ডেমো চুজ করতে হবে। চুজ ইয়োর ডেমো, আমি লিখেও দিচ্ছি, পরে হয়তো অনেকে ভুলে যেতে পারো। চুজ ইয়োর ডেমো, ঠিক আছে? ফ্রম ক্লাস 3 থেকে একটা,
একটা ক্লাস 4 থেকে, একটা ক্লাস 5 থেকে। আচ্ছা, আবার শুধু ক্লাস 3 ক্লাস 4 5-এর না, ক্লাস 3 থেকে আবার ইচ একটা করে, ওয়ান ফ্রম বেঙ্গলি, বাংলা থেকে একটা, একটা হচ্ছে ইংলিশ থেকে, আরেকটা গণিত থেকে। হ্যাঁ, এটা যাতে মাথায় থাকে, মানে তিনটে তিনটে করে এখানে চুজ ইয়োর ডেমো বা চুজ ইয়োর 3 ডেমো হবে, ঠিক আছে? ক্লাস 3 থেকে তিনটে, ক্লাস 4 থেকে ক্লাস 5, পরিবেশ থেকে অতটা দরকার নেই ডেমো দেওয়ার, মেনলি এখান থেকে একটা ডেমো চুজ করবে। বোঝা গেছে আমার কথাটা? এটা প্রথমে চুজ করতে হবে। তাহলে সবার আগে ইন্টারভিউ শুরু হয় কি করে, আমি এর আগেও বলেছি, আবার বলছি, প্রথম কাজ হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। বাংলাতে বলবে তোমার পরিচয় দাও, প্রথম কাজ ইন্টারভিউতে। একদম ঢুকেই তোমার পরিচয় চাইবে। পরিচয় দেওয়ার ক্ষেত্রে তোমার নাম বলতে পারো পরিষ্কার করে, ঠিক আছে? যে আমার নাম হচ্ছে অমুক, আমি অমুক জেলায় বসবাস করি, আমি অমুক জায়গা থেকে পড়াশুনো করেছি, আর আমি বর্তমানে অমুক জিনিস করছি। আমার হবি যদি তোমার থাকে তাহলে বলতে পারো, তবে হবি থেকে কিন্তু কোশ্চিন ধরতে পারে। সেই জন্য যেই হবিটা বলবে সেটা যাতে ভালো করে তৈরি থাকে। ব্যাস, কাজ শেষ। আ উ উ আ মাথা চুলকিয়ে উপরের দিকে তাকিয়ে একদম না। বি কনফিডেন্ট। বুঝতে পারলে আমার কথাটা? একদম ওপরের দিকে তাকাবে না, নিচের দিকে তাকাবে না। তোমার কোনো লজ্জা নেই যে তুমি নিচের দিকে তাকাবে, তোমার কোনো টেনশন নেই যে তুমি উপরের দিকে চিন্তা করবে। তুমি একদম সামনের দিকে তাকিয়ে, একদম তাদের দিকে চোখে চোখ রেখে একটা মৃদু হাসি, মানে মুখের মধ্যে একটা হাসি থাকবে মুখের কোণায়, একদম টেনশন করবে না। কারণ তুমি যখন বাচ্চাদেরকে পড়াবে তখন তুমি যদি খুব গম্ভীরভাবে পড়াও সেটা তো ভালো লাগবে না। কারণ আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা চায় যে এমন টিচার যাতে আমাদেরকে পড়ায়, শিক্ষক হোক বা শিক্ষা হোক, যাতে আমাদের সঙ্গে মিলে যায়, মিশে যায়। তার ফলে তাদের মধ্যে যাতে হাসি থাকে, তাদের মধ্যে যাতে একটা এনার্জি থাকে, তাদের মধ্যে একটা চন্মনা ভাব থাকে, সেই জিনিসটা তারা চাইবে ইন্টারভিউ বোর্ডে। তার ফলে তুমি খুব সিরিয়াস গুরুগম্ভীর, তুমি তোমার পাণ্ডিত্য দেখাতে যাচ্ছ সেখানে, সেটা যাতে না হয়। এটা প্রাইমারি বোর্ড, এখানে কিন্তু পাণ্ডিত্য দেখানোর কোনো জায়গা নেই, কারণ তুমি পড়াচ্ছ 1 থেকে 5। সেখানে তুমি কিন্তু খুব উঁচু ক্লাসের জিনিসপত্র পড়াচ্ছ না। তার ফলে তুমি খুব কঠিন জিনিসপত্র বলতেও যাবে না, এবং প্রত্যেকটা কথাবার্তা খুব সহজভাবে, পরিষ্কারভাবে, সাবলীলভাবে বলবে। তাহলে তোমাকে যখন বলবে যে তোমার পরিচয় দাও, বা হয়তো তোমার নাম ধরে বলবে যে তুমি কোথা থেকে এসছো একটু কিছু বলো, তখন, বা তোমার সম্পর্কে কিছু বলো, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে আমার নাম অমুক, বাবার নাম মায়ের নাম দরকার নেই, এত কিছু জানতেও চায় না, শুনতেও চায় না। আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে এসেছি। তুমি জেলা বলতে পারো, সেই জেলার অধীনে কোন গ্রাম, কোন কি, কোন সদর শহর, অত দরকার নেই, পরিষ্কার করে, কারণ বেশি বলতে গেলে ভুল হয়ে যাবে। আমি সুদীপ চক্রবর্তী, আমি মালদা জেলা থেকে এসেছি, বা আমার বাড়ি মালদা জেলায়, আমার বাড়ি মালদা জেলার অমুক জায়গার অমুকটাতে অমুক ব্লকে, দরকার নেই। বুঝতে পারছি? অমুক রাস্তায়, দরকার নেই। আমি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করেছি অমুক স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক পাশ করেছি অমুক স্কুল থেকে, কত পার্সেন্টেজ পেয়েছো দরকার নেই। আমি গ্র্যাজুয়েশন পাশ করেছি অমুক জায়গা থেকে, যদি মাস্টার ডিগ্রি করে থাকো অমুক জায়গা থেকে, যদি অন্য কিছু করে থাকো অন্য জায়গা থেকে। আমি বর্তমানে এটা করছি, যদি কিছু ভালো কিছু করো তাহলে বলবে, আর যদি কিছু না করো তাহলে কিছু করার বলার দরকার নেই, যতক্ষণ না জিজ্ঞেস করবে। যদি কেউ কিছু না করো, দরকার নেই। আর যদি মনে করো যে না স্যার আমি কোনো কিছু করছি, আমি টিউশন পড়াচ্ছি, সেটা আমি বলবো, বলতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলোর কোনো পজিটিভিটি নেগেটিভিটি থাকে না। তুমি টিউশন পড়াচ্ছ সেটা তুমি জানাতেই পারো। কি আবার বলতে পারে স্যার আমি টিউশন পড়াবো কি পড়াবো না আমি জানাবো না, জানিও না। এটাতে কোনো ভালো মন্দ নেই, তোমার ইচ্ছা তুমি কিরকম বলবে। কারণ তুমি যে বলবে সেই বলার মধ্যেই তোমাকে দেখবে যে তুমি কত সুন্দর কমিউনিকেট করতে পারছো। তুমি কি আমাদের সঙ্গে কথাবার্তা ঠিকঠাক বলতে পারছো কি পারছো না, সেটা এক্সপার্টরা দেখবে। বোঝা গেছে কথাটা? এই বলার মাধ্যমে, মানে সবকিছু তুমি কিন্তু ভাবছো যে আমার পরিচয় দিতে বলেছে মানে হয়তো আমার ইনফরমেশন চাইছে, একদমই না। তোমার ইনফরমেশন দিয়ে তার বিন্দু মাত্র কোনো লাভ নেই, কারণ তোমার ইনফরমেশন এমনি আছে। প্রাইমারি বোর্ডের কাছে তুমি ফর্ম ফিল আপ করেছো, তোমার ইনফরমেশন সব কিছু আছে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ইমেল, তোমার ফোন নাম্বার, আধার নাম্বার, তোমার সব কিছু আসছে। গোটা গোষ্ঠী শুদ্ধ সব কিছু তুমি দিয়ে দিয়েছো, তাই না? তার ফলে ওই সমস্ত জিনিস তোমার কাছে জানতে চাইনি যে তুমি কোন সালে কত পেয়েছো, কোন পেপারে কত পেয়েছো, আউট অফ কত পেয়েছো 800-তে, ইয়েতে কত পেয়েছো তুমি, উইদাউট অ্যাডিশনাল, উইথ অ্যাডিশনাল, ওগুলো কিচ্ছু জানতে চাইনি। ওখানে জাস্ট তোমার পরিচয় দেওয়ার মাধ্যমে এক্সপার্টরা কি দেখতে চায় জানো?
যে তুমি কতটা বলতে পারছো। তুমি যদি ভুলও বলো, তুমি ধরো হাওড়া জেলা থেকে এসছো, তুমি বলতে পারো যে আমি হুগলি জেলার বাসিন্দা, ও জানবেও না তুমি কোন জেলার বাসিন্দা। তোমাকে যেটাই বলতে হবে সেটা সাবলীলভাবে বলতে হবে। সেখানে তুমি বললে যে আমি হাওড়া জেলা, না না স্যার দাঁড়ান, আমি ওই হবে না, দাঁড়ান দুরুন ওরকম কথা বলতে হবে না। আমার নাম অমুক, আমি অমুক জেলায় বসবাস করি, আমি মাধ্যমিকে অমুক স্কুল থেকে পাস আউট করেছি অত নম্বর পেয়ে, বলতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছে। আমি উচ্চ মাধ্যমিকে অমুক স্কুল থেকে পাস আউট করেছি অত নম্বর পেয়ে। আমি গ্র্যাজুয়েশন অমুক জায়গাতে পড়াশোনা করেছি, কত সাল কত কি অত দরকার নেই। নাম্বারটাও পারলে অ্যাভয়েড করে দিতে পারো, কারণ বেশি কথা বলতে গিয়ে আটকে যেতে পারো। যত কথা কম বলবে তত ভালো। শর্টকাটে উত্তর দিতে হবে। বেশি কম মানে বেশি কথা বললে মুশকিল, আটকে গেলে তখন মুশকিল, কারণ একদম অ্যাট দ্য টাইম অফ ইন্ট্রোডিউসিং ইউর সেলফ ডোন্ট পাজল, পাজল করবে না, পাজল যদি করে যাও তাহলেই মুশকিল। বোঝা গেছে? নেক্সট, এটা তাহলে বোঝা গেল আমার কথাটা। কারোর কোনো সমস্যা এই নিয়ে ইন্ট্রোডিউস মানে ইন্ট্রোডাকশন নিয়ে, বা তোমাদের ইন্ট্রোডিউস করবে। নিজের হবি যদি কিছু থাকে বলবে, যদি বর্তমানে কিছু করো বলবে। এটা তোমার উপর ডিপেন্ড করছে যে স্যার আমি বলবো কি বলবো না। যদি বলো যে স্যার আমি এই করি, টিউশন পড়াই, বলে ফেলো। আমি টিউশন পড়াইনি, আমি হাউস ওয়াইফ, বলো না। বা বলতে পারো তুমি হাউস ওয়াইফ, তাতে কোনো লজ্জার কিছু নেই, কোনো ক্ষতি কিছু নেই। আমি হাউস ওয়াইফ, আমি চাকরির চেষ্টা করছি, আমি বর্তমানে আমি হাউস ওয়াইফ, আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি এবং আমি চাকরির জন্য চেষ্টা করছি। খুব ভালো কথা, একদম সুন্দর কথা, তাতে কোনো অসুবিধা নেই। এই যে পরিষ্কার করে যে বলছো, এটাই তো দেখবে, তোমার কমিউনিকেশন স্কিলটা দেখবে। তুমি হাউস ওয়াইফ বলে কি তোমাকে নেবে না? অবশ্যই নেবে। তুমি কিছু করছো না বলে কি তোমাকে নেবে না? অবশ্যই নেবে। তুমি চাকরি করলে কি আর প্রাইমারি করতে? তুমি যদি এর থেকে ভালো চাকরি করতে তাহলে কি করতে? করতে না তো, তাহলে তোমার চাকরির দরকার, তাই না? তো সেই কারণে তোমার যদি একটা সার্ভিসের দরকার হয়, তুমি অবশ্যই সেখানে বলবে যে আমি চাকরি করতে চাই, তার মানে কি আমি পড়াশোনা করছি কম্পিটিটিভ এক্সামের জন্য বা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে। তো এটা বলবে পরিষ্কার করে, তাতে কোনো দ্বিধা নেই। এবং অনেকে ভাবে যে স্যার এটার উপর কি আমার চাকরি ডিপেন্ড করছে যে আমি হাউস ওয়াইফ বলবো, বা স্যার আমি অমুক জায়গাতে টিউশন পড়াই বলবো। কে বলেছে টিউশন পড়ালে চাকরি হয় না? কবে বলেছে? সব প্রথমে যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো, সবাই টিউশনই পড়াতো ছোটবেলায়। গ্র্যাজুয়েশন পাস করে তো আর কেউ চাকরি পায় না সঙ্গে সঙ্গে, তাকে পরীক্ষা দিতে হয়, তাকে কিছু কোর্স কমপ্লিট করতে হয়। তার ফলে গ্র্যাজুয়েশন পাস করার সঙ্গে সঙ্গে বাবা মা বলে হাত খরচাটা তোর বন্ধ করে দিলাম, তুই এবার নিজে একটা টিউশন পড়িয়ে হাত খরচাটা কর। ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যারা সিগারেট বিড়ি খায় তাদের একটা বেশি হাত খরচা দরকার। মেয়েদের ক্ষেত্রে যারা একটু সাজাগুজা করে তাদের একটু হাত খরচা দরকার, বা অন্তত যাদের নিজস্ব মানে কি বলবো, যাদের সেলফ রেসপেক্ট যারা আছে, তারা বাবা মার কাছ থেকে বয়স হয়ে গেলে আর টাকা পয়সা নিতে চায় না। তারপরে একটা হাত খরচার জন্য আমরা কি করি, ছোটবেলা থেকে একটা টিউশনের সঙ্গে যুক্ত হয়েছে, ছোট একটা টিউশন পড়াই বা দুটো টিউশন পড়াই। তারপর যদি দেখি ভালো পড়াচ্ছি, সেখানে আমার নাম ডাক হচ্ছে, তখন সেখান থেকে 5টা 10টা টিউশন হয়। অন্যান্য গার্জেনরা খবর পেয়ে যায় যে অমুক খুব ভালো পড়াচ্ছে, তোমাকে অ্যাপ্রোচ করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মোদ্দা কথা হচ্ছে টিউশন পড়ানোর মধ্যে কোনো লজ্জা নেই। আমি তো মনে করি খুব গর্বের বিষয় এবং খুব ভালো বিষয়, সেই কারণে ওটা তোমরা বলতে পারো অবশ্যই, সাবলীলভাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোমার হবি, তোমার শখ কি। তোমার সব সব রকম হতে পারে। কারোর হতে পারে স্যার আমার ঘুমাতেও ভালো লাগে, হাসবে ওরা, ভালো লাগবে তো। তো কি আছে তাদের? তুমি তো তাদেরকে এটা হাসাচ্ছ, তার মানে তুমি তো তোমার নিজস্বতাটা বের করছো না। তোমাকে দেখো, আমি সবসময় মনে করি ইন্টারভিউটা না রোবটদের হচ্ছে না, মানুষের হচ্ছে। মানুষদের একটা ফিলিংস থাকে। তুমি যদি বলো স্যার রোবটের ইন্টারভিউ হচ্ছে, তাহলে খুব সিস্টেমেটিক ইন্টারভিউ হবে, কম্পিউটারাইজড ইন্টারভিউ হবে। কিন্তু তুমি একটা মানুষ, তোমার একটা মন আছে, তোমার একটা ফিলিংস আছে, তোমার একটা হৃদয় আছে, তোমার ওর মধ্যে হাসি কান্না সব থাকবে, তোমার ইমোশন আছে। সেখানে যদি তুমি বলো যে আমার ঘুমোতে ভালো লাগে, তো বলবে ছেলেটা একটা অন্যরকম ছেলে বা একটা অন্যরকম মেয়ে, সত্যি কথা বলছে, খুশি হবে, খুশি হয়। সত্যি কথা বলছি, খুশি হয়। অনেকে আমাকে বলে স্যার আমি একটা চাকরি করি, আমি কি বলবো ওটা? আমাকে আবার চাকরি দেবে? কোথাও কি ফর্ম ফিল আপে লেখা আছে যে দোজ হু আর ইন সার্ভিস ক্যান নট অ্যাপ্লাই? এরকম লেখা আছে কোথাও? যদি লেখা থাকে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ যদি লেখা না থাকে, তুমি যদি এর থেকে কোনো নিচু বা উঁচু যে কোনো জায়গায় চাকরি করো, তোমার ইচ্ছে হয়েছে তুমি আমার প্রাইমারিতে চাকরি করতে চাইছো, কোনো ক্ষতি নেই। তুমি বিশ্বাস করবে না, এসএসসির ক্ষেত্রে আমার কিছু স্টুডেন্ট আছে যারা পুলিশের এসআই, সাব ইন্সপেক্টর, যারা রেলে ভালো জায়গায় চাকরি করছে, গ্রুপ সি গ্রুপ ডি। হয়তো বলতে পারো স্যার রেলে, এটা আপনি মিথ্যে কথা বলছেন, রেলে তো বেতন বেশি। হ্যাঁ, বেতন বেশি, কিন্তু ওদের এমন অবস্থা হয়ে গেছে, বলছে স্যার আমার আর টিচিং জবে ভালো লাগছে, এত টেনশন, এত ইমার্জেন্সি ওয়ার্ক করতে পারছি না, এত লোড সামলাতে পারছি না। এবং তোমরা হয়তো জানো না, কয়েক বছর আগে এক বিডিও, খুব সম্ভবত মানে বিডিওই, তিনি চাকরি ছেড়ে দিয়ে প্রাইমারি চাকরি জয়েন করেছিলেন। সত্যি কথা, একদম একদম মানে খবরের কাগজে এটা এসেছিল, তোমরা হয়তো জানো না। এক বিডিও চাকরি ছেড়ে দিয়ে প্রাইমারি চাকরি জয়েন করেছিল। যদি বলো কেন স্যার, ও পারছিল না নিজের লোড সামলাতে।
পারছে না, সবার দ্বারা তো সবকিছু হয় না, সে হয়তো পড়াশোনায় ভালো, কিন্তু বিডিও হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হয়, সেটা হচ্ছে পাবলিকলি কাজ করতে হয়। তার ফলে ভেতরে যদি ডেস্কে কাজ করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষের সঙ্গে যখন কমিউনিকেশন করতে হয়, বিভিন্ন ধরনের চাপ থাকে, পলিটিক্যাল লিডাররা চাপ দেয় এই কাজটা করতে হবে, যেটা হয়তো অন্যায় কাজ, যেটা হয়তো করা যায় না, ইল্লিগাল, সেটা হয়তো তোমাকে চাপ দিয়ে বলছে করতে হবে, তুমি হয়তো করতে চাইছো না কিন্তু করতে হচ্ছে, সেখানে হয়তো তোমার ভয় থাকছে পরবর্তীকালে তুমি ফেঁসে যেতে পারো। এই ধরনের অনেক জিনিসপত্র অনেক মানুষজন নিতে পারে না। তো তারা কি করে, তারা বলে, ধুর এই ঝামেলার মধ্যে যাবো না, আমি একটা সাধারণ চাকরি করবো যেটা হচ্ছে স্কুল টিচারের চাকরি, খুব সুন্দর চাকরি, কোনো টেনশন নেই, বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে থাকবো, পড়াবো, এবং একটা সুন্দর চাকরি, সেখানে কোনো হেডেক নেই, অনেকেই আছে। তো তার ফলে তুমি যদি মনে করো স্যার আমি একটা চাকরির সঙ্গে যুক্ত আছি, সেটা কি বলবো? একদমই না। মানে না বলার, সরি, মানে একদমই বলতে পারো, না বলার মতো কিচ্ছু নেই। এবার প্রিভিয়াস ডিপার্টমেন্টে কি একটা মেসেজ করেছে, স্যার প্রিভিয়াস ডিপার্টমেন্টে চাকরি করে তাই এনওসি নিতে হবে? হ্যাঁ, অবশ্যই নিতে হবে। সরকারি চাকরিতে একটা সরকারি চাকরি করতে গেলে তো এনওসি নিতে হবে। এবার বেসরকারিতে অনেক রকম হয়, দেখো তুমি ধরো বেসরকারি কোনো স্কুলে যুক্ত থাকো, বিশেষ করে তোমরা হয়তো এখানে অনেকেই আছো যারা হয়তো কোনো প্রাইভেট স্কুলে পড়াও, সেখান থেকে এনওসি নেওয়ার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ প্রাইভেট স্কুলে, ফ্র্যাঙ্কলি বলছি, আমি দেখো সব কিছু তো লুকিয়ে চুরিয়ে বলে না, তোমাদেরকে আমি সাহায্য করার জন্য এসেছি। বেসরকারি স্কুলে দেখো কেউ তো চাইবে না যে তার স্কুল ছেড়ে, তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও, তুমি যদি খুব ভালো টিচার হও, তাহলে কোনো শিক্ষক বা কোনো ডিপার্টমেন্ট বা কোনো স্কুল চাইবে না যে তুমি অন্য জায়গায় যাও। চাইবে? আর ধরো আমি, আমার যে কোচিং সেন্টার, আমার যারা টিচাররা আছে যারা পড়াচ্ছেন, যারা যারা খুব ভালো পড়াচ্ছেন বা যারাকে আমি নিয়েছি রেখেছি, তারা খুব ভালো টিচার। তার ফলে তারা যদি এখন কোনোদিন বলে যে স্যার আমি অন্য জায়গায় গিয়ে পড়াবো, আমি কি চাইবো? চাইবো না। কিন্তু সে কি শুনবে আমার কথা? সে যদি ওখানে বেতন বেশি পায়, সে যদি ওখানে ফেসিলিটি বেশি পায়, তাহলে সে যাবেই। তার ফলে সে আমাকে না জানিয়েই যাবে এবং আমাকে বলবে স্যার আমি করতে পারলাম না অমুক কারণে। তার ফলে তুমি যখনই কোনো প্রাইভেট স্কুলে চাকরি করো, তোমাকে দরকার নেই স্কুলে বলার যে আমি স্যার প্রাইমারি ইন্টারভিউ দিব, আমাকে একটু পড়ার জন্য ছুটি দিন। ও কোনোদিন দেয় না, কোনো প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল কোনোদিন বলবে না যে আচ্ছা শোনো, আচ্ছা তুমি একটা চাকরি করতে চাইছো, আচ্ছা আমার স্কুলে তাহলে 1 মাস এসো না, কোনোদিন হয়? অবাস্তব, কোনোদিন সম্ভব না। তার ফলে তুমি যদি কোনো প্রাইভেট স্কুলে চাকরি করো, সেখান থেকে এনওসি টেনওসি এই সমস্ত নেওয়ার দরকার নেই। তুমি ইন্টারভিউর সময় জয়েন করা অবধি তুমি কোনো লিভ টিভ নিয়ে কাটিয়ে দিতে পারো, তারপরে তুমি যখন জয়েন করে যাবে স্কুলে, সরকারি স্কুলে, তখন ওটা ছেড়ে দিবে। এবার যা হবে হবে, যদি কিছু বেতন টেতন আটকে দেয় সেটা তো ওরা করে অনেক সময়, সেটা ঠিক আছে, ম্যানেজেবল, বা সেটা অসুবিধা নেই। কিন্তু সব কিছু সব রকমভাবে আগে বলার দরকার নেই। তবে ইন্টারভিউ বোর্ডে তুমি যদি মনে করো, তুমি অবশ্যই বলবে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই, তাতে কোনো ক্ষতি নেই। তুমি প্রাইভেট স্কুলে পড়াও মানে তারা ভাববে বাহ, একটা প্রাইভেট স্কুলে চাকরি পাওয়া কিন্তু এখন সরকারির থেকে কঠিন। ওখানে কিন্তু ইন্টারভিউ হয়, মানে কঠিন মানে ইন দ্য সেন্স যে ওখানেও কিন্তু অনেক কিছু যাচাই করে নেয়। সরকারি স্কুলে আর প্রাইভেট স্কুলে তুমি যদি ভাবতে যাও যে বেতনের ফারাক আছে, অবশ্যই আছে, কিন্তু প্রাইভেট স্কুলেও কিন্তু ভালো ভালো ছেলে মেয়েদেরকে টিচার হিসেবে না, এমনি এমনি নেবে না। তোমার মধ্যে স্কিল নেই, তোমার মধ্যে কোনো তুমি ওখানে তো ব্রাইব বা তুমি ঘুষ দিয়ে নেবে না, সরকারিতে অনেক সময় ঘুষ দিয়ে হয়ে যায়, দেখতেই পাচ্ছ কি অবস্থা, কিন্তু প্রাইভেটে হবে না। প্রাইভেটে তোমাকে ভালো জানতে হবে, ভালো ইন্টারভিউ দিতে হবে, ভালো ডেমো দিতে হবে, তাহলেই তোমাকে নিবে। আর প্রাইভেটে পড়াতে গেলে তাদের কমিউনিকেশন স্কিলটাও খুব ভালো হয়, আমি দেখেছি, কারণ বাচ্চাদের সঙ্গে তারা এতটা মিলেমিশে যেতে পারে। তার ফলে যারা প্রাইভেট স্কুলে পড়াও তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, সেই জিনিসটাকে তোমরা কাজে লাগাও অবশ্যই, তাতে কোনো ক্ষতি নেই যে স্যার আমি এটা চাকরি করি, আমাকে অনেক দেবে না, ফ্রেশার্সকে দেবে। কে বলেছে যে গরিবদেরকে চাকরি দেয় সরকার? এরকম কোথাও আছে? সরস্বতী শিশু মন্দিরে পড়াও, হ্যাঁ বলতে পারো যে আমি সরস্বতী শিশু মন্দিরে পড়াই, কোনো অসুবিধা নেই। তার ফলে এরকম ব্যাপার না যে কে চাকরি করছে তার চাকরি আর দেবে না, আর যে চাকরি করছে না তাকে চাকরি দেবো, ওরকম না। আমি যদি কোনো কোম্পানি খুলি, আমি কি দেখবো যে ও বাবা ও চাকরি করছে না, তাহলে ওকে চাকরি দিই? আরে ভাই, ওর থেকে তো বেশি জানে, তাহলে ওকেই নেবো আমি। ও তুমি চাকরি করছো কি করছো না তোমার ব্যাপার, আমি তোমার কাছ থেকে 100% পাচ্ছি না মানে আমি তোমাকে রিক্রুট করবো না। সরকারি ক্ষেত্রে একই। তুমি যদি ভাবো যে সরকারি ক্ষেত্রে আমি চাকরি করি না বলে আমার অ্যাডভান্টেজ, আর ও চাকরি করে বলে ওকে নেবে না, একদম ভুল জানো। তার ফলে সব কিছু বলতে পারো, বোঝা গেছে? এই জিনিস নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকে, আমি সব কিছু কিন্তু বলে রাখলাম। নেক্সট নাম্বার 2, এটা হওয়ার পরই ইন্ট্রোডাকশন। এবার ইন্ট্রোডাকশন হওয়ার পর কিন্তু তোমাকে দু একটা কোশ্চিন জিজ্ঞেস করতে পারে আগে, কারণ এটা বলা যাচ্ছে না কি হবে। ইন্টারভিউ শুরু হলে এটা বোঝা যাবে যে কি হচ্ছে। এক হতে পারে যে তোমাকে প্রথমে ডেমোতে পাঠিয়ে দিতে পারে যে তুমি ডেমো দাও একটা বোর্ডে। আচ্ছা স্যার আমি জিডিএস গ্রামীণ ডাকসেবক জব করি, এটা ইন্টারভিউ না বলে তো না বললে কোনো ক্ষতি নেই। তো তুমি বলো না, তোমার বলতে কি আছে? হ্যাঁ পৃথা, তুমি যদি দেখো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তো আমি আমি যেটা মনে করি যে স্যার আমি সেন্ট্রাল গভর্নমেন্টে জব করি, আমি ডিপার্টমেন্টে জানাইনি, জানালেও ডিপার্টমেন্ট এনওসি দেবে না, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? ডিপার্টমেন্ট এনওসি দিবে না, চাকরি ছাড়তে হবে, করতে হবে রিজিগনেশন দিয়ে, তারপরে এখানে জয়েন করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, সেগুলো আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের যেগুলো এগুলো সমস্যা সেগুলো আমি শুনছি, প্রত্যেকের সমস্যাগুলোই। হুম। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে তোমাদেরকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এরপর তোমাদের হয়তো কিছু সাধারণ জ্ঞান, কিছু বেসিক জিনিস জিজ্ঞেস করতে পারে,
বা হয়তো তুমি বললে তোমার বাড়ি কোথায়, সেই জায়গা থেকে হয়তো জিজ্ঞেস করতে পারে, আচ্ছা তোমার বাড়ি তো তুমি এখানে বললে, তাহলে তুমি এই সম্বন্ধে বলো একটা, তোমার বাড়ি রিলেটেড বা তোমার জায়গা যেখানে তুমি থাকো সেই জেলা রিলেটেড যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারে, তাহলে নিজের জেলাটাকে সুন্দরভাবে জেনে নিতে হবে। এইবার তোমাকে তারপরে বলবে যে আপনি ইয়ে দিন, একটা ডেমো দিন, এবার ডেমো, হ্যাঁ, তাহলে একটু ছোটখাটো কোশ্চিন জিজ্ঞেস করতে পারে ফ্রম ইওর ইন্ট্রোডাকশন, ঠিক আছে? কি করতে পারে, যে কোশ্চিন কিছু জিজ্ঞেস করতে পারে, কোয়েশ্চিন ক্যান বি আস্কড ফ্রম ইওর ইন্ট্রোডাকশন। তোমার যে ইন্ট্রোডাকশন তোমার হবি থেকে করতে পারে, সেখান থেকে কিন্তু একটা ইন্ট্রোডাকশন, একটা কমিউনিকেশন হবে, একটা কমিউনিকেশন হবে। যদি তুমি বলো যে আমি অন্য জায়গায় চাকরি করতাম, তো বলবে ওখান থেকে কেন ছেড়ে এখানে আসতে চাইছো, তখন বলবে যে এখানে ওটা প্রাইভেট, এটা সরকারি, যা জিনিস নর্মালি, কোনো লজ্জার নেই। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি যে একটা স্কুলে চাকরি করতে, তাহলে তুমি কেন এখানে করতো, তো বলবে ওটা প্রাইভেট, এটা সরকারি। সরকারিতে একটা স্টেবিলিটি আছে, একটা নিরাপত্তা আছে, একটা প্রোটেকশন আছে, তাই না, সবকিছু। আচ্ছা, এটা করতে পারে। 3 নম্বর যেটা করবে সেটা হচ্ছে বলবে যে ডেমো দেওয়া, ডেমো, এইটা খুব ভাইটাল জায়গা। কেন? কারণ এর উপরই ভিত্তি করে একটা নাম্বার আছে, বিশেষ করে এটার উপরেই। সেই ডেমোটা এবার অনেক ধরনের জিনিসপত্র হতে পারে। ডেমোটা তোমার ইচ্ছে মতো হতে পারে, ইওর উইশ, তোমার ইচ্ছে। এই ইংলিশে কি অসুবিধা হচ্ছে লিখছি বলে, না বাংলায় লিখবো? আমি একটু ইংলিশে কমফোর্টেবল লিখতে, ওই জন্য। না স্যার। ঠিক আছে, এই আমি তো বলেই দিচ্ছি, কোশ্চিন ক্যান বি আস্ক ফ্রম ইওর ইন্টারাকশন, এটা তোমার একই ব্যাপার। আচ্ছা, ইওর উইশ, তোমার উইশ, বা তাদের উইশ, আওয়ার উইশ, তাদের ইচ্ছে, তাদের ইচ্ছে মানে তোমার ইচ্ছে হলে তো বেঁচে গেলে, একদম দুর্ধর্ষভাবে প্রিপারেশন নিয়ে সেটাই বলে দিলে। তাদের ইচ্ছেটাই হচ্ছে আসল, এই জায়গাটা আসল, এবং এই জায়গার জন্যই আমাকে ক্লাস 3, ক্লাস 4 আর ক্লাস 5, এই 3টে ক্লাসের যে কোনো টপিক কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে। কারণ কোথা থেকে কি করবে সেটা কিন্তু বলা মুশকিল। আর ডেমোর সময় যদি তুমি হোঁচট খেয়ে যাও, সেখানে যদি তুমি বারবার করে যদি তুমি আটকে যাও, তুমি যদি সাবলীল না হও, সাবলীল মানে কথাটা বুঝতে পারছো, সাবলীল মানে তুমি যে কথা বলতে হবে, সেখানে কিন্তু তোমাকে পরিষ্কারভাবে কথা বলতে হবে। যদি দেখতে পাও বা যদি বুঝতে পারো, তাহলে দেখো আমি যেভাবে তোমাদের সঙ্গে এখন কমিউনিকেট করছি, আমি কিন্তু একটা পরিষ্কার করে কথা বলছি। এবার আমি যদি মাঝখানে মাঝখানে আটকে যাই, তোমাদেরই বিরক্ত লাগবে, বলবে স্যার মাঝে মধ্যে আটকে যাচ্ছে, কী যে বলছে বুঝতে পারছি না। তাহলে একজন স্যার হিসেবে আমি যেরকমভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে তোমাদের সামনে কথাগুলো বলছি, তোমরাও যখন একজন টিচার হবে, তোমাদেরকেও তো তাদের স্টুডেন্টদের সঙ্গে খুব সাবলীলভাবে কথা বলতে হবে, তাই না? তারপরে তোমাদেরকেও কিন্তু ইন্টারভিউ বোর্ডে সাবলীলভাবে কথা বলতে হবে, এবং একদম টেনশন ফ্রি। টেনশন আছে, টেনশন থাকবে, কিন্তু সেটা অভিনয়ের মাধ্যমে দেখাতে হবে যে না স্যার আমার টেনশন নেই, দেখুন স্যার আমি খুব পারদর্শী, আমি খুব এক্সপার্ট, এবং আমার উপর যদি দায়িত্ব দিন আপনি, আমাকে যদি চাকরি দিন, তাহলে আমি খুব অনায়াসে ক্লাস 1 থেকে 5-এর ছাত্রছাত্রীদের খুব সুন্দরভাবে পড়াবো, এবং তাদের খুব ভালো লাগবে আমাকে পেয়ে। এই জিনিসটা তাকে বোঝাতে হবে। এর দায়িত্ব তোমার, অন্য কারণ না। তুমি যদি টেনশন করে সেটা না বোঝাতে পারো, তাহলে তোমার চাকরি চলে যাবে। ডেমো, তার পুরোটা রেসপন্সিবিলিটি তোমার, একমাত্র তুমি এখানে 5-এ 5 বা 5-এ 4 পেতে পারবে, বা যেটাই পাক। আর তুমি একমাত্র এখানে খারাপ দিতে পারবে। তার ফলে তুমি যদি বলো যে আমার ডেমোটা ভালো হলো না, তার জন্য দায়ী তুমি। তুমি যদি বলো স্যার আমার ডেমোটা খুব ভালো হলো, তার জন্য কিন্তু রেসপন্সিবল তুমি। একমাত্র তুমি ওখানে পারবে তোমার মতো করে সুন্দরভাবে গুছিয়ে নিতে, এবং তোমাকে দেখাতে হবে তাদেরকে যে দেখুন আমি পারবো, আমাকে দিতে হবে আপনাকে জবটা। তারা চাইবে না। ইন্টারভিউ বোর্ডে অনেকে আছে, তাদের এতজন ইন্টারভিউ বোর্ডে থাকবে এবং এত ক্যান্ডিডেট থাকবে, তারা সচরাচর চাইবে যে তোমাকে দিক বা তোমাকে আমরা দেবো। কিন্তু তোমাকে সেটাকে ছিনিয়ে নিতে হবে। কি করে ছিনিয়ে নিতে হবে? এই ডেমোর মধ্যে কতগুলো ভাইটাল ভাইটাল জিনিস আছে। 1 নম্বর জিনিস হচ্ছে কি, যে তোমার প্রেজেন্টেশন, যেটা তোমার যেটা প্রেজেন্টেশন, তুমি যেটা বলবে, সেই প্রেজেন্টেশনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। 2 নম্বর, তোমার যে বোর্ড ওয়ার্ক, যদি বোর্ড ওয়ার্ক দেয়, আমি জানি না দেবে কিনা, যদি বোর্ড ওয়ার্ক দেয় সেই বোর্ড ওয়ার্কটা ভালো করে লিখতে হবে। তুমি লিখলে এরকমভাবে বোর্ড বি, এখানে এ, এখানে আর ডি হবে না। তুমি লিখলে BOARD, বোর্ড হবে না। তোমাকে আবার লিখলে BOA, লেখা বাজে হবে না। এত সুন্দরভাবে লেখার দরকার নেই, কিন্তু যেটা লিখবে সেটা যাতে পরিষ্কার করে হয়। আবার এরকমভাবে লিখলে বোর্ড BOAR কিছুই বোঝা যাচ্ছে না। হাতের লেখাটা সুন্দর না হলেও চলবে, কিন্তু হাতের লেখাটা যাতে পরিষ্কার হয়। আমার কথাটা বুঝতে পেরেছো? পরিষ্কার, হাতের লেখাটা পরিষ্কার হতে হবে, তাহলে এটা একটা পজিটিভ, একটা কাজ করবে পজিটিভ দিকে, হ্যাঁ।
খুব সুন্দর হওয়ার দরকার নেই, সবার হাতের লেখা তো সুন্দর হয় না। তার জন্য একটু বোর্ডে প্র্যাকটিস করো। খাতায় হাতের লেখা ভালো হয়, বোর্ডে হয় না। কারণ খাতায় আমরা উপর থেকে নিচে লিখি, বোর্ডে আমরা সামনাসামনি লিখি, সেখানে একটু অসুবিধা হয়, আমাদের পেন ধরতে অসুবিধা হয়, আমাদের বোর্ডে হাত দিয়ে ব্যথা হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু একটু যদি করতে পারো, একটা ছোটোখাটো বোর্ড বা যেখানে যদি তুমি পড়াও বা যদি বন্ধু বান্ধবের কাছে থাকে, তাহলে সেইটা যদি তুমি একটু করে নিতে পারো, ঠিক আছে, তাহলে খুব ভালো হয়। ওকে, আরেকটা কি হতে হবে, তাহলে 1 নম্বর হচ্ছে তোমার প্রেজেন্টেশন, 2 নম্বর হচ্ছে তোমার বোর্ড ওয়ার্ক, 3 নম্বর হচ্ছে যে তোমার মুখে একটা হাসি থাকবে, একটা মৃদু, তোমার একটা এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর মানে তুমি যে পড়াচ্ছ সেটা যাতে একটা এনার্জেটিক হয়, একটা ঝিমিয়ে ঝিমিয়ে হলে হবে না। যে তুমি পড়াচ্ছ জাস্ট তুমি টেনশনে টেনশনে, বাপরে বাপ এই 3-4 মিনিট আমি পার করে দিই তাহলেই শান্তি, এই জিনিসটাতে না হয়। তুমি একটা জায়গায় গিয়েছো একটা জিনিস চাকরি করতে, তুমি সেখানে চাকরি পাওয়া না পাওয়া তোমার একটা জীবন মরণের ব্যাপার, আর সেখানে তুমি টেনশনে করে ইন্টারভিউটা খারাপ করে দিবে, তাই কি হতে পারে কোনোদিন? তারপর একটা এক্স ফ্যাক্টর, দেখুন স্যার আমার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, আমার মধ্যে একটা এনার্জি আছে, আমার মধ্যে একটা পজিটিভিটি আছে, সেই এক্স ফ্যাক্টরটা তোমাকে দেখাতে হবে। সেই এক্স ফ্যাক্টরটার মধ্যে কি হতে হবে? আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট উইথ টিচার্স বা এক্সপার্টস, আই কন্ট্যাক্ট। দ্বিতীয়ত কি হতে হবে? একটা এনার্জি, কথাবার্তাটা একটু জোরে বলতে হবে, জোরে মানে আবার তারস্বরে বলছি না যে স্যার ওরকম চিৎকার না, এনার্জি, আমি যেভাবে কথা বলছি সেভাবে বলতে হবে, না খুব আস্তে না খুব জোরে তারস্বরে, একটা মিডিয়াম রেঞ্জের একটা এনার্জি। কোনো কোনো কথা একটু জোরে বলবে, একটু প্রেশার দিয়ে বলবে, যেমন আমি কোনো কথা হয়তো একটু জোরে বললাম, তাহলে বুঝতে হবে স্যার ওটা ইম্পর্টেন্ট বলেই মনে হয় একটু জোরে বললো, এটাও কিন্তু একটা পড়ানোর স্টাইল। ধরো আমি বললাম যে আচ্ছা 3টে পোর্শন আছে, কি কি আছে? ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রথমটা, তারপরে তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস, তারপরে ডেমো। এই যে আমি যে দেখো ডেমো, এই যে বললাম একটু জোর গলায় বললাম, তার মানে কিন্তু একটা জিনিস বুঝতে পারলে যে স্যার ডেমোটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো তুমিও যখন পড়াবে তোমাকে কিন্তু ভয়েস উঁচু নিচু করতে হবে ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য, যে তুমি কোন জিনিসটাকে ইম্পর্টেন্ট হিসাবে বলছো, কোন জিনিসটাকে মোটামুটি বলছো, কোন জিনিসটাকে খুব একটা ইম্পর্টেন্ট বলছো না। এইটা কিন্তু তোমাকে পরিষ্কার করে বোঝাতে হবে, এবং তোমাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু সব ভালো করে শুনে রাখো। তাহলে তুমি কোনো কোনো জায়গায় খুব প্রেসারাইজ করে বলবে, তার মানে বুঝতে হবে বা তুমি এই জায়গাটাকে প্রেসারাইজ করছো, মানে এই জিনিসটা তুমি চাইছো খুব ইম্পর্টেন্ট, বা তারা যাতে শোনে এই জিনিসটা, সেই জন্য তুমি প্রেসারাইজ, বা তুমি দুবার বলবে অনেক সময়। অনেক সময় কোনো জিনিসকে রিপিট করবে, সব জিনিসকে দুবার করে রিপিট করার দরকার নেই, কিন্তু অনেক জিনিসকে তুমি দুবার রিপিট করবে, যে শুনুন আরেকবার শুনুন, মানে ওইভাবে তো বলবে না যে আরেকবার কোনো একটা টপিক হয়তো বলতে গেলে যে এইবার আমরা শুরু করব গণিত, কি করব? গণিত, বুঝতে পেরেছো? কথাটা এইভাবে বলতে হবে। কি করব মানে গণিত একবার বললে হলো না, একবার বললে তুমি কনফিডেন্ট হলো না, তাহলে আরেকবার বলতে হবে গণিত, অঙ্ক। এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই বিষয়টার উপরই কিন্তু সব কিছু দাঁড়িয়ে আছে। এই বিষয়টা ভালো করে তাহলে শিখে নাও। যদি তোমরা ভালো করে এই জিনিসটা শিখে নিতে পারো, তাহলে দেখবে পরবর্তীকালে সমস্ত অঙ্ক তোমাদের কাছে খুব ইজি মনে হবে, এবং কোনোদিনই কোনো অসুবিধে হবে না গণিতে। তো এইভাবে এই জিনিসগুলো সুন্দরভাবে বলতে হবে, বলার কায়দা শিখতে হবে, সেই কায়দাটা নিয়ে আসতে হবে, রপ্ত করতে হবে। আমাকে দেখো, অন্যান্য টিচারদেরকে দেখো, কাউকে ফলো করো, নিয়ে নিজের মতো করে গুছিয়ে নাও। ফলো করা মানে আবার তাকে নকল করার কথা বলছি না। ফলো মিন্স তাকে আমি দেখছি, আমি 10 জনকে ফলো করতে পারি, কিন্তু নিজস্বতা একটা তার মধ্যে আমার মধ্যে থাকবে। তাহলে কি বললাম? 1 নম্বর হচ্ছে আই কন্ট্যাক্ট, পারবে আই কন্ট্যাক্ট রাখতে, নিচে তাকাবে না, ওপরে তাকাবে না, মাথা চুলকাবে না, ওগুলো করবে না, আগে বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে এটা এনার্জি, ওই ঝিমিয়ে ঝিমিয়ে ভাল লাগে না আমার, ছাত্রছাত্রীরা ঝিমিয়ে থাকবে আর জাস্ট মনে হবে এটা বলে দিয়ে বেরিয়ে গেলাম, ওরকম যাতে না হয়। তোমাকে ওই জায়গায় পারফর্ম করতে হয়, মনে করবে এটা স্টেজ, ইউ আর অ্যান অ্যাক্টার, তুমি একটা অ্যাক্টার বা তুমি একটা অ্যাক্ট্রেস। অ্যাক্টার অ্যাক্ট্রেসের কাজ হচ্ছে কি? একটা অ্যাক্টিং করা, তোমাকে ওই জায়গাটা অ্যাক্টিং করতে হবে। কিসের অ্যাক্টিং করতে হবে? পড়ানোর। কিরকম পড়ানোর? ভালো পড়ানোর, শুধু পড়ালে হবে না, ভালো পড়াতে হবে, সেখানে তোমাকে অ্যাক্টিং করতে হবে। তুমি পার্সোনাল লাইফে কি করছো আমার দেখার দরকার নেই, কিন্তু অ্যাট দ্য টাইম অফ ক্লাসে যখন তুমি ঢুকে যাচ্ছ, তখন তোমাকে ভালো টিচার হতে হবে, তখন তোমাকে এনার্জি আনতে হবে। সেই জিনিসগুলো তুমি ওখানেও ইন্টারভিউ বোর্ডেও কিন্তু দেখাবে যে দেখুন আমার মধ্যে এই জিনিসগুলো আছে। বোঝা গেছে? আরেকটা হচ্ছে একটা স্মাইলিং ফেস, একটা স্মাইলিং ফেস, একটা ছোট্ট হাসি। স্মাইলিং মানে আমার হাহা করে তারস্বরে হাসি বলিনি, অট্ট হাসির কথা বলছি না, এটা স্মাইলিং, এটা সবসময় একটা মুখের মধ্যে হাসি, এটা দেখেই ভালো লাগে আমার, বাট ইজ এক্সপার্টদের, তাই না? একটা অনেক কিছু দেখে দেখবে গুরুগম্ভীর মুখ, হয়তো ভালো পড়াচ্ছে কিন্তু ভালো লাগে না, ধুর এত গুরুগম্ভীর মুখ, পারবে না একে। কিন্তু ধরো যে কোনো এক ছাত্র, আমরা তো অনেক অনেক ছাত্র নিয়ে চলি,
অনেক ছাত্রছাত্রী নিয়ে চলছি, তো তার ফলে কি হচ্ছে যে কোনো কোনো ছাত্রের প্রতি খুব আকৃষ্ট হই আমরা টিচাররা, ভালো লাগে ছাত্রটাকে, জানি না কেন ভালো লাগে, ও আমার ছাত্র এও আমার ছাত্র, দুটো ছাত্রই পড়াশোনায় ভালো, কিন্তু একজনের প্রতি দেখি একটু বেশি আকর্ষণ হয়ে যায় কেন, হয়তো সে একটু হেসে খুশে কথা বলে বা সে তো খুব ভালো মন্দ করে কথা বলে। তো সেই কারণে দেখবে, তোমরাও দেখবে তোমাদেরও তো মানে ছাত্রদের ফেভারিট তো টিচারদের একটা ফেভারিট থাকে দেখবে প্রত্যেকটা টিচারে, যে এই ছাত্রটাকে আমার বেশ ভালো লাগে। তো অনেকের ভালো লাগার কারণ বিভিন্ন হয়, কারোর ভালো লাগার কারণ কি হয় যে ওই ছাত্রটা হয়তো খুব ভালো পড়াশুনো করে, সেও তাকে ভালো লাগে। অনেক সময় ভালো লাগার কি কারণ হয় যে ছাত্রটা আমার সাথে খুব মেশে বা আমার সাথে খুব কথা বলে, সেটা ভালো লাগার। অনেক সময় ভালো লাগার কারণ কি হয় যে ছাত্রটা যা জিজ্ঞেস করি তাই করে দেয় বা আমার খুব অনুগত, তো এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। কিন্তু হঠাৎ করে 1 মিনিটের মধ্যে তোমার কাউকে ভালো লাগার কারণ হচ্ছে যে সে হেল্পফুল কিনা, সে পড়াশোনা পারছে কিনা, সেগুলো তো পরের ব্যাপার, কিন্তু হঠাৎ করে একটা গ্ল্যান্স, একটা দেখে কেন তোমার ভালো লাগবে যে ছেলেটা হাসছে, একটা মৃদু হাসি আছে বা মেয়েটার মধ্যে একটা হাসি আছে। তো এই হাসি জিনিসটা, একটা স্মাইলিং ফেস, দেখতে খারাপ দেখতে ভালো বলে কিছু হয় না, স্মাইল এমন একটা জিনিস না, যে কোনো ছেলে মেয়ের মধ্যে যদি স্মাইল থাকে তাহলে অবশ্যই দেখবে একটা আকর্ষণ থাকে, যেটা স্মাইলিং ফেস আছে, একটা হাসি খুশি, তোমার মধ্যেও দেখবে একটা হাসি খুশি চলে আসবে। টিচারও যখন, একটা স্টুডেন্ট যখন হাসবে, একটা মৃদু হাসি, তার মধ্যে একটা স্মাইলিং ফেস, টিচারের মধ্যে অটোমেটিকলি একটা হাসি বেরিয়ে যায়। তো এই জিনিসটা তোমাদেরকে রাখতে হবে, বোঝা গেছে? স্মাইলিং ফেস, একটা আই কন্ট্যাক্ট থাকতে হবে, আর একটা কি, একটা এনার্জি লেভেলটা থাকতে হবে, আর আটকানো যাবে না, কথাবার্তা বলতে বলতে মানে উ উই ওগুলো করা যাবে না, ওগুলো চলে আসে, ওগুলোকে আটকাও। কি করে আটকাবে? স্পষ্ট ভাষায় খুব কম কথা বলবে, কেটে কেটে, লাইন লাইন করে কেটে কেটে কথা বলবে, জোর মানে একদম বেশি কথা বলতে চাইবে যাবে না। বেশি কথা বললেই ভুল হয়, বেশি কথা বললে আটকে যায়। তার ফলে কি বলবে, খুব পরিমাপ মতো কথা বলবে, ঠিক আছে? একদম পরিমাপ মতো, মানে বেশি কথা বলা যাবে না, পরিমাপ মতো। ঠিক আছে, কথা বলতে হবে একদম ছোট ছোট করে, সুন্দর সুন্দর করে। এই হচ্ছে এক্স ফ্যাক্টর, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে কি করতে হবে, তোমার প্রেজেন্টেশনটা, যেটা টপিকটা চুজ করবে, সেই টপিকটা একটু ভালো হতে হবে, নিজের বোর্ড ওয়ার্কটা ভালো করতে হবে, নিজের মধ্যে একটা স্মাইলিং বা এক্স ফ্যাক্টর আনতে হবে। বোঝা গেছে? আর কি, আরো কিছু কিছু জিনিস আছে। পড়ানোর সময় যখন তুমি বোর্ড ওয়ার্ক করবে তখন তুমি মুখে মুখে বলবে, বুঝতে পেরেছো? টক বা রিড, যা ইচ্ছে বলতে পারো, ওয়েন ইউ আর রাইটিং, যে জিনিসটা তুমি লিখছো সেটা বলবে। ধরো তুমি পিছনে লিখছো যে আজকে তোমাদের আমি এটা পড়াবো, পাতাবাহার বই থেকে একটা জিনিস পড়াবো, তাহলে ওটা লিখার সঙ্গে সঙ্গে বলতে হবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা টিচারের গুণ। আর কি করতে হবে, পকেটে হাত দেওয়া যাবে না, একদম, যে পকেটে হাত দিলাম, একটা হাত পকেটে, আরেকটা হাত দিয়ে লিখছি, এই ধরনের জিনিসগুলো কিন্তু একদম প্লিজ অ্যাভয়েড, প্রথমেই বলে রাখছি, নাহলে কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। বোঝা গেছে? আচ্ছা, আর কি, আর তোমাকে এই কতগুলো জিনিস যেগুলো আছে সেগুলো বলতে হবে। আর ওই যে বললাম, সাবলীল হতে হবে, কথাবার্তাটা ফ্লুয়েন্সি, কথাবার্তার মধ্যে ফ্লুয়েন্ট, ঠিক আছে, ফ্লুয়েন্ট বলতে হবে, টক ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্ট বলতে হবে, এটাই হচ্ছে মেন। ওকে, এইটা ফ্লুয়েন্টলি। তাহলে এই কতগুলো জিনিস তোমার হবে, যেই তোমার ডেমো দেওয়াটা শেষ হয়ে গেল, এবার 4 নম্বর, ডেমো দেওয়া তোমার শেষ, চলে আসি এখানে, হ্যাঁ। এবার তোমাকে আবার বলবে আচ্ছা বসো, বা হয়তো ওখানেই তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি যেখানে ডেমো দিচ্ছ বা বসে ডেমো দিচ্ছ, যেটাই হোক, তোমাকে ওই জায়গাতে স্টপ করে দিতে বলবো, স্টপ। স্টপ মানে আবার ঘাবড়ে যাবে না, যে মনে হয় যে আমার পছন্দ হলো না আমার ডেমোটা, তাই জন্য তারা থামিয়ে দিল, একদমই না, একটা সময়ের ব্যাপার থাকে, সেই সময়ের মধ্যে তোমার যদি হয়ে যায় তাহলে ভালো, আদারওয়াইজ তারা স্টপ করিয়ে দিবে। বা অনেক সময় কি হয় যে কেউ কিছু জিনিস বলছো সেটা খুব ইন্টারেস্টিং, তারা শুনতে চাইছে, সময়টা বেশি দিচ্ছে, আবার কারোর টপিক খুব বোরিং, তাদের ভালো লাগছে না, সময় দিলই না, বলো ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি। অনেক সময় কি হয় যে কারোর টপিক হয়তো ইন্টারেস্টিং বা বোরিং ওরকম ব্যাপার না, কারোর হয়তো কমিউনিকেশন স্কিলটা এত ভালো যে 1 মিনিট শুনেই বুঝে গেছে খুব ভালো কথাবার্তা বলছে, তারপরে তাকে থামিয়ে দেয়, ঠিক আছে বুঝে গেছে ওরা যে খুব কথাবার্তা ভালো বলছে। আবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে হয়তো বুঝতে পারছে না এক্সপার্টটা যে ওকে নেওয়া যাবে কি নেওয়া যাবে না, তার ফলে তার ডেমোটা আরো বাড়িয়ে যাচ্ছে, তুমি বলতে থাকো আমরা ডিসাইড করি যে নেবো কি নেবো না, তাহলে এটাও হয়। তার ফলে কেউ এরকম ভেবো না যে আমাকে তাড়াতাড়ি থামিয়ে দিল মানে আমার ভালো লাগেনি, কেউ এরকম ভেবো না যে আমাকে অনেকক্ষণ ধরে বলতে বলছে বলে আমার ভালো লাগেনি, ওরকম কোনো ব্যাপার না, যার যেটা ইচ্ছে সেরকম করবে, কিন্তু সেখানে ঘাবড়ানোর কিছু নেই, যখনই বলবে স্টপ, থামিয়ে দিবা। আর যদি তার আগে তুমি থেমে যাও তাহলে থেমে গেলে। এইবার তোমাকে ডেমো রিলেটেড কোশ্চিন করবেই, ডেমো রিলেটেড কোশ্চিন, কথা বোঝা গেল? এবার তুমি যে ডেমোটা দেবে
তুমি যদি বাংলার উপর দাও তাহলে বাংলা সাহিত্য নিয়ে কিছু পড়ো। তুমি যদি ইংলিশের উপর দাও তাহলে সেখানে ইংলিশের জিনিসপত্র কিছু জিজ্ঞেস করতে পারে। তুমি যদি অঙ্কের উপর দাও তাহলে অঙ্কের জিনিসপত্র তো অবশ্যই জিজ্ঞেস করবে। তুমি যদি পরিবেশের উপর দাও তাহলে তোমাকে সায়েন্স এনভায়রনমেন্ট থেকে তোমাকে কোশ্চিন করবে। সেই জায়গাটা কিন্তু পড়তে হবে। প্লাস নাম্বার 5, যেটা লাস্ট স্টেজ, সেটা হচ্ছে তোমাকে এবার যে কোনো আরবিটারি র্যান্ডম কোশ্চিন করবে। র্যান্ডম মানে বোঝা গেছে, যে কোনো জায়গা থেকে তোমাকে কোশ্চিন করতে পারে। র্যান্ডম মানে যে কোনো জায়গা, যে কোনো জায়গা থেকে কোশ্চিন। এই 5টা ভাগে একটা ইন্টারভিউ ক্লাস বিভক্ত। একটা ইন্টারভিউতে তুমি এই 5টা জিনিস তুমি ফেস করবে। সেই 5টা জিনিসে যদি তুমি উত্তীর্ণ হতে পারো খুব সুন্দরভাবে, তাহলে তোমার চাকরি হবে। যদি না পারো তাহলে চাকরি হবে না। দ্বিতীয়ত, আরেকটা কথা, সেটা হচ্ছে এই র্যান্ডমে তুমি যদি কোনো কোশ্চেন, ধরো কোনো একটা কোশ্চেন তুমি পারলে না, তাতে কোনো ক্ষতি নেই। যখনই তুমি জিজ্ঞেস করবে কোনো জিনিস যদি না পারো, তুমি বলবে স্যার এটা আমার জানা ছিল না, বা এটা আমার জানা নেই, বা স্যার এটা আমি ভুলে গেছি। তাতে কোনো দ্বিধা নেই। এরকম প্রচুর আমার ছাত্রছাত্রী আছে যারা ইন্টারভিউতে 2-3টে কোশ্চিন না পেরেও অনেক চাকরি পেয়েছে। তার ফলে ওটা কোনো ব্যাপার না যে স্যার কম্পিটিশনটা হিউজ, আমি দুটো পারলাম না, ও দুটো বেশি পেরে গেল। পরে দেখবে যে তুমি হয়তো দুটো পারলে না, কিন্তু তুমি এত সুন্দরভাবে গুছিয়ে সব কিছু বলেছো যে তোমাকে ভালো লেগে গেছে তাদের, তার ফলে তোমাকেই নিয়েছে। এবং যে সব পেরেছে তাকরি হয়তো হয়নি, তো এরকম জিনিসও থাকে। তার ফলে অনেকেই বিচার করে স্যার আমি সব পেরেছি, ও তো ওটা পারেনি, তাহলে ওকে কেন নিল না, আমাকে কেন নিল। আরে বাবা, ওইভাবে নেয় না। সব পারার উপর নির্ভর করে না। তার জন্য তো হয়ে গেছে টেট, তুমি কত পেয়েছো না পেয়েছো তারা দেখে নিয়েছে টেটে, রিটেন এক্সাম হয়ে গেছে। তারপরে ইন্টারভিউ তোমার পারা না পারার উপর ডিপেন্ড করে না। ইন্টারভিউ হচ্ছে তোমাকে পর্যালোচনা করে, তোমাকে যাচাই করে নেয় তুমি পড়াতে পারবে কিনা। তুমি দুটো কোশ্চিন না পারলে জানে যে ওটা আবার পড়ে নেবে, তার ফলে ওটা কোনো ফ্যাক্টর না। কিন্তু তুমি কিরকম, তোমার প্রেজেন্সটা কিরকম, তোমার কমিউনিকেশন কিরকম, তুমি তোমার মধ্যে এক্সপেক্টার আছে কিনা, এই জিনিসগুলো দেখবে। বোঝা গেছে? তাহলে এই গেল হচ্ছে 5টা বিষয় একটা ইন্টারভিউ বোর্ডে আমরা ফেস করব। তাহলে এই 5টা বিষয়ের জন্য যেটা এটা করতে হবে সেটা হচ্ছে একটা নিজের ইন্ট্রোডাকশন তৈরি করো। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারাকশন যেটা করবে সেখান থেকে আমি তোমাদেরকে কি ধরনের কোশ্চিন আসতে পারে সেটা বলে দেবো। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে একটা মক ইন্টারভিউ তৈরি, মানে এর আগের দিনও দেখবে যে আমি কিছু মক ইন্টারভিউ নিয়েছি, সেটার জন্য ভালো প্রিপারেশন নাও। এর আগের দিন অনেকের ভালো প্রিপারেশন ছিল না, তাহলে ভালো একটা প্রিপারেশন নাও এবং 5টা জায়গা তৈরি করো। প্রথম জায়গা হচ্ছে যে তোমার পরিচয়, ইন্ট্রোডাকশন ইউর সেলফ বলে দিলাম কীভাবে তৈরি করবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্ট্রোডাকশনটা এমনভাবে তৈরি করবে সেখান থেকে যাতে তোমার জেলা, তোমার হবি, এই ধরনের কোশ্চিন কিছু আসে, এবং তুমি যাতে সেটা পারো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যখন নিজেকে ইন্ট্রোডাকশন দেবে সেখান থেকে কী ধরনের কোশ্চিন আসতে পারে সেটা আমি বলে দেবো মক ইন্টারভিউতে। তৃতীয়ত হচ্ছে তোমার ডেমো, সেই ডেমোটা তো অবশ্যই তৈরি করবে এবং নিজে তৈরি করবে, কারোর হেল্প নিয়ে না, নিজে। কারোরটা দেখে না, নিজে নিজের মতো করে। তার মধ্যে একটা মানে নিজের মধ্যে তৈরি করার মধ্যে না, অনেক ছাত্রছাত্রী আছে বলে স্যার আপনি তৈরি করে দিন। আমি যখন তৈরি করবো তার মধ্যে আমার একটা ভালোবাসা থাকবে, কিন্তু তুমি যখন তৈরি করবে তার মধ্যে তোমার একটা ভালোবাসা। আর নিজের ভালোবাসা মানে নিজের কাছে, নিজের কাছে। চুজ ইউর ডেমো ইউর সেলফ, একদম নিজের মতো করে চুজ করো। তার ফলে তোমার কোনটা পারা, তোমার কোনটা ভালো লাগা, কোনটা তোমার না পারা, সেই জিনিসগুলো দেখেই তুমি চুজ করবে। ওটা বেস্ট হবে, ওর উপর কেউ চুজ করতে পারবে না। সবসময় নিজের ডেমো, নিজের লাইফ নিজে চুজ করো। সবসময় নিজের লাইফের ডিসিশন তুমি অন্য কেউ দিতে পারবে, তোমার লাইফের ডিসিশন সেটা কি ভালো হবে? হবে না, ভুল হয়। নিজের লাইফে নিজের ডিসিশন দিলেও ভুল হতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু তাও তো একটা বলবে স্যার আমার লাইফে আমি ডিসিশন নিয়েছি, ভুল হোক ঠিক হোক আমার ইচ্ছে। ডেমোটাও অনেকটা ওরকম, যে তোমার ভুল হোক ঠিক হোক তোমার ইচ্ছে। এবং আশা করি তোমরা যদি মনে প্রাণে খুব সুন্দরভাবে ডেমো চুজ করো তাহলে ভালোই হবে, খারাপ হবে না। কারণ আমি সচরাচর দেখিনি যে নিজের ডেমো খুব খারাপ কেউ চুজ করেছে, ভালোই চুজ করে। তারপরে নিজের ডেমোটা চুজ করে নাও। সেই ডেমো রিলেটেড কী কোশ্চিন হবে তার জন্য আমি আছি, আমি তোমাদেরকে বলে দেবো। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশনটা যেটা দিতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। কোথাও একটা কোনো একটা ছোট্ট বোর্ডও কিনতে পারো, যদি তোমরা মনে করো যে 4x6 বা ছোট ছোট দেখবে বোর্ড আছে, দেখবে এরকম দোকানে কিনতে পাওয়া যায়, ওটা নিয়ে তোমরা লিখতে পারো। পারো একটা জায়গায় লাগিয়ে দিয়ে, দেওয়ালের মধ্যে একটা পেরেক দিয়ে দড়ি দিয়ে লাগিয়ে দিতে পারো, স্ট্যান্ড ফ্যান কেনার দরকার নেই। তো সেখানে সুন্দরভাবে নিজে প্র্যাকটিস করে নাও না, কি আছে, বেশি খরচা হবে না। ওকে, সেখানে বারবার করে বলো যে টপিকটা তোমাদেরকে বারবার করে বলতে হবে, নিজেদেরকে রিহার্সাল দিতে হবে, যেটাকে বুঝতে পারছি অ্যাক্টিং এর ব্যাপার। তারপরে ডেমো রিলেটেড কোশ্চিন আমি বলে দেবো যে ওই জায়গা থেকে তোমার ডেমোটা যখনই ফিক্সড হয়ে যাবে, 3-4টে ডেমো। আচ্ছা, অনেক দিন থাক, প্রত্যেক দিনই তোমরা বলতে পারো, মানে প্রতিদিনই তোমরা এরকম ডেমো রিলেটেড জিনিসপত্র বলতে পারো। আচ্ছা স্যার, শ্রেণী কাজ আর গৃহকাজের বিষয়টি কি ডেমোতে রিপ্রেজেন্ট করা যাবে? দরকার নেই ওগুলো, গৃহকাজ না বললে দরকার নেই, আননেসারি দরকার নেই, কথাবার্তা বলে। আর র্যান্ডম কোশ্চিন এর জন্য কি করতে হবে, আমি দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ, কটা কটা পিডিএফ দিয়েছি।
হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ডেসক্রিপশন আছে সেখানে কটা পিডিএফ আছে দেখেছো কেউ? 3টে। তিনটে, দেখেই নিও। তিনটে আছে না চারটে? PDF 1, PDF 2, PDF 3 করে হ্যাঁ, কটা আছে দেখো, ও দেখেই। তিনটে আছে স্যার, তিনটে। তিনটে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে? দেখো, খুলে না দেখো স্যার, তো একটু। চারটে আছে। না, ও ওকে একটু খুলে দেখাই, ও দেখেনি, অনেক দিন ধরে হোয়াটসঅ্যাপ খোলেনি, গ্রুপ দেখেনি। একটু দেখো কটা আছে, দেখে নাও। তুমি বুঝতেও পারবে না, কখন দেখবে 8-10টা দিয়ে দিয়েছি, এবং তুমি ভাববে স্যার মনে হয় তিনটে দিয়ে ছেড়ে দিয়েছে। যখন দায়িত্ব নিয়েছি আমি, বুঝতে পেরেছো? ওয়েস্ট বেঙ্গলে আমার পড়ানো হোক, আমার অন্য কিছু হোক জানি না, আমার একটা জিনিসের খুব সুনাম আছে, সেটা হচ্ছে দায়িত্ব। সুদীপ স্যার যদি দায়িত্ব নিয়ে নেয়, তাহলে অনেকে খুব রিল্যাক্স হয়ে যায়, যে স্যার দায়িত্ব নিয়েছে মানে হয়ে যাবে। এই ভরসাটা আমার উপর করে। আমি কীরকম পড়াই, কীরকম না পড়াই, সেগুলো পরের ব্যাপার। কিন্তু এই যে ভরসা, যে আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি যখন বলেছি যে আমি প্রাইমারির জন্য, ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে আমি প্র্যাকটিস করিয়ে দেবো, তোমাদেরকে আমি তৈরি করে দেবো, তার মানে বুঝে নেবে যে স্যার কিন্তু ঠিক সব কিছু না বললেও ভেতর 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 কিন্তু তৈরি করছে, এবং তোমাদেরকে নিয়ে ভাবছে, প্রত্যেককে নিয়ে ইন্ডিভিজুয়াল ভাবছি। তার জন্য কি হবে, প্রত্যেকের আগে দোষ গুণগুলো আমাকে জানতে হয়, তার জন্য প্রত্যেকের আগে আমাকে একটা করে মক ইন্টারভিউ ডেমোটা দিতে হবে। তাহলে আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের দোষগুলো ধরতে পারবো, নাহলে তো ধরতে পারবো না, কারণ ইন্ডিভিজুয়ালি দোষগুলো না ধরতে পারলে তোমাকে আমি কারেকশন করতে পারবো না। সেই জন্য এর আগের দিনও বলেছিলাম যে তোমরা ভালো করে পড়ো, তোমরা একটা ইন্টারভিউ একটা তৈরি করো, আমি সেখানে তোমাদেরকে হেল্প করছি। তাহলে নিজেদের কি কি নেগেটিভিটি আছে, কি কি পজিটিভিটি আছে, সেটা আমাকে জানাও, তাতে লজ্জার কিছু নেই। আসল জায়গা থেকে যাতে কোনো নেগেটিভিটি না ধরা পড়ে, সেই জন্য আমাকে জানাও, আমার সাথে গল্প করো, আমার সাথে কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো, আমাকে ফোন করো, আমাকে মেসেজ করো, তাতে কোনো ক্ষতি নেই। আমার অনেক ছাত্রছাত্রী আমাকে মেসেজ করে, ফোন করে, তাতে বিন্দু মাত্র আমি দ্বিধাবোধ করি না, রেগে যাই না। হয়তো কোনো টাইমে ফোনটা ধরতে পারি না, কারণ আমি পড়ানোর মধ্যে থাকি, কারণ সারাদিন পড়াই। এই যে ধরো বিকেল 3টে থেকে এখন টানা চলছে, টানা কন্টিনিউয়াস আমার ক্লাস চলছে। সকাল তো বাদই দিলাম, জাস্ট খাওয়ার পর থেকে দুপুর 2টোর সময় খেতে বসেছি, খেলাম আড়াইটার সময়, 3টা থেকে আমার ক্লাস শুরু, আপার প্রাইমারি শুরু হলো, তারপরে অনার্স শুরু হলো, তারপর তোমাদের শুরু হলো, আবার একটা ক্লাস আছে আমার। তো এইভাবে চলবে কন্টিনিউয়াস, সকাল থেকে আমার চলে 4টা 5টা 6টা 7টা ব্যাচ চলে। তার ফলে আমার একদমই মানে মাঝে মধ্যে ধরো যদি ফোন না ধরতে পারি, তো ভাববে স্যার ঠিক ফোন করে দিবে, স্যার কল ব্যাক করে দেবে, মেসেজ হয়তো স্যার চেক চেক করে রিপ্লাই করবে। তার ফলে আমাকে জানাতে হবে তোমার প্রবলেমগুলো, নাহলে তো আমি দেখতে পাবো না। তো আমার ধরো যে এতগুলো ব্যাচে ইন্ডিভিজুয়ালি অনেক স্টুডেন্ট আছে বলে আমি প্রত্যেকের সময় দিতে পারি না ইন্ডিভিজুয়ালি। তো তুমি যদি না বলো তাহলে আমি পারবো না, তুমি যদি বলো তাহলে অবশ্যই আমি তোমার সময় দেবো, তোমাকে তৈরি করে দেবো। তো এই যে ভরসাটা, এই ভরসাটা আমি দিচ্ছি। সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে গুগল টেবিল লিঙ্ক, এগুলোকে পড়তে শুরু করে দিয়েছে সবাই, পড়তে হবে কিন্তু, দেখো পড়তে কিন্তু তোমাদের হবে। তুমি যদি বলো স্যার এমনি এমনি হবে না, ভগবানের আশীর্বাদ আমার উপর আছে, আমার মাথার উপর আমার হয়ে যাবে, তাহলে আলাদা বিষয়। বা আমার স্যার ভাগ্য ভালো, আমার স্যার যে কোনো ইন্টারভিউ খুব ভালো হয়, তাহলে আলাদা বিষয়। কিন্তু তোমার যদি মানে না পড়ো, তাহলে কিন্তু খুব বিপদ। তার ফলে 4টে পিডিএফ খুব সুন্দরভাবে পড়তে হবে, এবং এরকম পিডিএফগুলো দিতে থাকবো। এগুলোতে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট জিনিসপত্র আছে, শিক্ষণ এবং শিক্ষা জিনিসপত্র আছে, আমাদের জেলা সম্পর্কে কি আছে, একটা একটা মনে হয় আছে, মনে হয় জেলা সম্পর্কে একটা আছে, প্রত্যেকটা জেলা, হ্যাঁ আছে। তাহলে এইরকম কিন্তু সুন্দর সুন্দর সব, এবং এরকম আরও 7-8টা পিডিএফ আছে, যেগুলো কিন্তু জাস্ট আউটার নলেজের জন্য। এবার তার পাশাপাশি তোমাদের কি করতে হবে, তোমাদেরকে যদি তোমরা বলো যে স্যার আমাদেরকে একটা টপিক, দেখো আমি তো অঙ্কের শিক্ষক, আমি বাংলা বা এই সমস্ত বিষয় খুব ভালো জানবো না। যদি বলো যে স্যার বাংলা ব্যাকরণ আমরা জানি না, আপনি করে দিন, আমাদের বাংলার টিচার আছে, তার ক্লাসগুলো সব দিয়ে দেবো বাংলা ব্যাকরণে, যদি বলো আমি করে দিব, লাগবে তোমাদের, আমি সব হেল্প করে দেবো তোমাদের। যে স্যার বাংলা ব্যাকরণটা একটু বেসিক থেকে জানতে চাই, আমাদের যখন প্রাইমারি টেট পড়াই আমরা, বা আপার প্রাইমারি টেট পড়ে, সেখানে বাংলার দুজন টিচার আছেন, তারা একদম বেসিক থেকে, একদম বেসিক ব্যাকরণ থেকে, আমি মাঝে মধ্যে শুনি, মাঝে মধ্যে শিখি, আমার থেকে তো ওনারা অনেক ভালো। তার ফলে আমি তোমাদেরকে চাইবো না যে আমার থেকে ভালো লোক না পড়িয়ে আমি পড়াই। তার ফলে তারা ইংলিশটা, তারা বাংলা খুব সুন্দর পড়াতে পারবে। তুমি যদি বলো স্যার ইংলিশের বেসিক জিনিস শিখবো, খুব বেসিক জিনিস শিখবো স্যার, তাহলে তোমাকে ইংলিশের বেসিক জিনিস আমি দিয়ে দেবো। তুমি যদি বলো স্যার চাইল্ড ডেভেলপমেন্ট একটু বেসিক জিনিসপত্র, এত সুন্দর সুন্দর ক্লাস হয় আমাদের, তোমাদের সব দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তোমরা যদি বলো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, এবার তোমরা যদি বলো যে স্যার আপনি অঙ্কটা করুন, অঙ্কটা আমি করিয়ে দেবো, খুব বেসিক কিছু অঙ্ক করিয়ে দেবো, যেগুলো তোমাদের হয়তো ইন্টারভিউতে ধরতে পারে। যেমন যদি বলো স্যার লসাগু গসাগু, লসাগু গসাগুর অঙ্ক দিয়ে দেবো। যদি বলো স্যার আমাদের একটু ভগ্নাংশটা শিখিয়ে দিন, ভগ্নাংশ শিখিয়ে দিব। যদি বলো স্যার আমাদের একটু আপনি বিভাজ্যতা মানে গুণ ভাগটা শিখিয়ে দিন, অনেকেই জানো, ওগুলো শিখিয়ে দেবো, তাহলে আমি ক্লাস নিয়ে নিবো, আমি ছোটো ছোটো করে, মানে খুব বেশি ডিপে ঢুকবো না, কারণ ইন্টারভিউ লেভেল তো খুব অঙ্ক টঙ্ক করতে দেয় না। যেটা একটা বেসিক জিনিস, যে আচ্ছা বলো তো লসাগু আর গসাগুর গুণফল কত হয়, বলবে স্যার দুটো সংখ্যার গুণফলের সঙ্গে সমান। এই ছোটোখাটো জিনিসপত্রগুলো একটু ভালো করে বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা বুঝতে পারো এবং ফর্মুলাগুলো মুখস্থ থাকে। তো এই ইংলিশ, ম্যাথামেটিক্স, বেঙ্গলি, এই জিনিসগুলো সুন্দর করে দেবো, কোনো অসুবিধা নেই। সেগুলো তোমরা দেখবে,
তোমরা ফেস করবে, তোমরা সেখানে পড়বে, তার ফলে বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। তবে সময় দিতে হবে। তোমরা যদি বলো স্যার সময় দেবো না, তাহলে তো মুশকিল। আমি সব কিছু তৈরি করে দেবো, পড়তে হবে তোমাদেরকে, আমি সব কিছু হেল্প করে দেবো। ইন্টারভিউ ভালো হতে গেলে আমার তরফ থেকে আমি যা যা করার করে দেবো। আমি মক ইন্টারভিউ নেব, আমি ডেমো দেবো, আমি সব কিছু। এই যে ক্লাসগুলো, এই যে আমি যে বৃহস্পতি আর শনিবার করে যে ক্লাসগুলো নেব, এই ক্লাসগুলোর মাধ্যমে কি করব? এই ক্লাসগুলোর মাধ্যমে আমার কাজই হচ্ছে তোমাদেরকে মক ইন্টারভিউ দেওয়ানো, তোমাদেরকে এই যে তোমাদের দুর্বলতাগুলো সেগুলো ধরিয়ে দেওয়া, বা তোমাদের যে টেনশনগুলো সেগুলোকে আটকানো। কারণ যত তুমি এই মক ইন্টারভিউ দিতে থাকবে আমার কাছে, 3 বার 4 বার 5 বার, সময় যত থাকবে ততই দিতে পারবে, তার ফলে কি দেখবে পরীক্ষার সময় বা ইন্টারভিউর সময় তোমার দেখবে তখন টেনশন ফ্রি হয়ে যাচ্ছে, অতটা টেনশন লাগছে না, কারণ 2-3 বার তো প্র্যাকটিস করে গেছো, তাই না? তার ফলে এই জিনিসগুলো করতে হবে। আর যদি তোমরা অনেকেই বলছে হ্যাঁ স্যার দেবেন ইংলিশ ম্যাথ লিটারেচার, তাহলে আমি দিয়ে দেবো। আমাদের যে ক্লাসগুলো হয় বেসিক ম্যাথের, সেগুলো আমরা দিয়ে দেবো, সেগুলো দেখো, আস্তে আস্তে দেখতে থাকো। অন্তত কিছুটা হলেও তো নলেজ পাবে, অনেকটা নলেজ পাবে। এবং একটা নলেজ বাড়ার সঙ্গে সঙ্গে না একটা জিনিস কি পারে জানো তো? কনফিডেন্স। এই জিনিসটা খুব দরকার, মানে এটা আমি লিখতেও ভুলে গেছি এখানে, আমার হঠাৎ করে মনে পড়লো। এই যে তোমার এক্স ফ্যাক্টরের মধ্যে তোমার কনফিডেন্সটা খুব দরকার। এইটা কিন্তু খুব দরকার, এই চোখে মুখে ফুটবে যে আমি কনফিডেন্ট, আমি পারবো। আর তুমি কনফিডেন্ট না, তোমার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স আছে, তাহলে তুমি কিন্তু পাবে না চাকরি। তো এই কতগুলো বিষয় আমি কি বললাম, আশা করি বিষয়গুলো তোমাদের বুঝতে পারলে বা খুব হেল্প হলো। এবং আজকে আমি একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, হ্যাঁ আজকে আমার একটু ইনভাইটেশন আছে বলে আমি ওই জন্য তাড়াতাড়ি করলাম আমি। তো আমি একটু বলে দিই আমার আমার মানে পড়ানোর স্টাইলটা কীরকম হবে। আমি তো আজকে নিয়ে 3টে ক্লাস হলো। আমার পড়ানোর স্টাইল হচ্ছে এই মেটেরিয়ালগুলো সব দিতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে, বোঝা গেছে? প্রতিদিন চেক করবে, নতুন নতুন মেটেরিয়াল থাকবে, ওই 3টে বলে ছাড়বে না, দেখবে 4টে পড়ে গেছে, দেখবে দুদিনের মধ্যে 3-4টে আরো 2-3টে হয়ে গেছে। সেখান থেকে ওগুলো পড়তে থাকো, পড়তে হবে তোমাকে, আমি কিন্তু মুখস্থ করে দিতে পারবো না, ওই বাচ্চাদের মতো যে বলো এটা কই ওটা পড়তে হবে তোমাদের। এবং সেখান থেকে কিন্তু কোশ্চিন অ্যান্সার আমি করবো। এই যে যখন মক ইন্টারভিউ, সেখান থেকে কিন্তু কোশ্চিন ধরবো, তখন যদি না পড়ো তখন কিন্তু বকা খাবে। তোমার ভালোর জন্যই বকবো তোমাকে। নেক্সট হচ্ছে কি, এই যে যেগুলো বললে বেঙ্গলি ইংলিশ, এগুলো খুব বেসিক ক্লাসগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, যদি দেখতে পারো খুব ভালো। ভিডিও সমেত দিয়ে দিচ্ছি, যদি বলো স্যার ভিডিও সমেত হলে আরো ভালো, তাহলে এগুলো সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে যে আচ্ছা, এটা তাহলে হয়ে গেল 1 নম্বর 2 নম্বর। নেক্সট হচ্ছে যে তোমাদের প্রত্যেককে কিন্তু একটা ডেমো চুজ করতে হবে, একটা করে ডেমো চুজ করে এক এক দিন সেখান থেকে আমি কিছু কোশ্চিন অ্যান্সার করবো, একটা ফেস 10-15 মিনিটের একটা ইন্টারভিউ ফেস হবে, সেটা আমি তোমাদের করবো। তাহলে নেক্সট আমি থার্সডেই পড়াবো, হ্যাঁ তার মাঝখানে আমি যদি, আচ্ছা আমি যদি সময় পাই আমি দেখাচ্ছি, আমি বলছি তখন তোমাদের একটা ক্লাস মিস হয়ে গেছে তো। আমি নেক্সট থার্সডে আমি কতজন আছে, আমি 12 জন, 12 স্টুডেন্টস, এতজনের মক ইন্টারভিউ নেব। 12 জন যারা যারা নেক্সট থার্সডে বলতে চাও আমাকে বুধবার দিন বা থার্সডে মেসেজ করে দিবে, বা রেডি থাকবে, মেসেজ করার দরকার নেই স্যার আমরা আজকে মক ইন্টারভিউ দেবো। তারা হচ্ছে ডেমো প্লাস মক ইন্টারভিউর জন্য রেডি হও। এবং এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো পড়তে থাকো। আমার কাজ তোমাদেরকে তৈরি করে দেওয়া, আর তোমাদের কাজ হচ্ছে নিজেকে তৈরি করা বা তৈরি হওয়া। সেই তৈরিটা তোমাকে হতে হবে। আমি বলেই দিতে পারি যে এখানে এই ড্রেস আছে, এখানে এই আছে, এখানে এই আছে, সেইটাই বলে দেবো যে কোথায় বা কী পরলে তোমাকে ভালো লাগবে। তুমি হয়তো 3খানা ড্রেস তোমার কাছে আছে, আমি বলে দেবো যে তুমি আছে লাল হলুদটা পরো, বা তুমি সবুজের সঙ্গে ওটা পরো, এটা বলে দেবো তোমাকে কোনটা পরে মানাবে, কিন্তু পরতে হবে তোমাকে। তুমি যদি বলো স্যার আপনি পরিয়ে দিন, তাহলে হবে না। বুঝে গেছে আমার কথাটা? আজকে আমার এটাই বলার ছিল, কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। আর আমাদের এইভাবে কিন্তু আমরা এগোবো। নেক্সট থার্সডে আমরা 12টা স্টুডেন্ট, 12 থেকে 15ও হতে পারে, আমি 12 থেকে 15 স্টুডেন্টসের কিন্তু মক ইন্টারভিউ দেবো 10 মিনিট করে। বুঝে গেছে? ক্লিয়ার, পরিষ্কার একদম? ওকে। আচ্ছা স্যার, গণিতের আজকের পার্ট লিখতে, আজকের পার্ট না লিখতে পারো, মানে এই জিনিসটা খুব কনফিউজিং। আমি অনেক টিচারের সঙ্গে কথা বলেছি, কিছু কিছু টিচার পছন্দ করে যে আজকের পার্ট ডেট এগুলো লিখবে, আর কিছু কিছু টিচার বলে কি যে ভাল লাগে না, ওগুলো সব এই যে মানধাত্তার আমলের জিনিস। ঠিক আছে। স্যাটারডের ক্লাসটা কি হবে? স্যাটারডে তো আজকেই, আজকে কি বার গো? স্যাটারডে না অর্ণব? স্যাটারডের ক্লাসটা কি হবে? স্যাটারডে তো আজকে, আজকের ক্লাস হচ্ছে তো, তুমি লাইভে আছো? বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। ও সরি স্যার, মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ চাকরি পাওয়াতেই হবে ওকে, না হলে ওর মনে হচ্ছে মাথাটা ঠিক হবে না। অর্ণবে, অর্ণব এত টেনশন নেবে না জীবনে। আজকে শনিবার, যাই হোক ওটা ভুল হয়, ভালো ভালো ছেলে মেয়েদের এই সমস্ত একটু হয়। এগুলো আমিও মাঝে মধ্যে ভুলে যাই। আমি একবার ভাত খেতে গিয়ে ভাত খাওয়ার আগে হাত ধুয়ে ফেলেছিলাম, ভাত খেতে ভুলে গেছিলাম জানো। এরকম হয়, টেনশনে পড়ে গেলে মাঝে মধ্যে এরকম হয় যে ভাতটা দিয়েছে, হঠাৎ করে বসে বসে হঠাৎ করে উঠে গেলাম 2 মিনিট পর, 2 মিনিট পর হাত ধুয়ে নিয়েছি, তো আমাকে সবাই বলছে কি ব্যাপার হাত ধুলি?
আমি বললাম, হয়ে গেল তো খাওয়া, বলছি কই, এই সর্বনাশ সাথে খেতে ভুলে গেছি। তো এরকম কাজের চাপের মধ্যে মাঝে মধ্যে হয়, একবার হয়েছিল আমার। তো প্রচুর ফোন এসেছিল, প্রচুর চাপ ছিল সারাদিন, মানে এরকম মানে এসএসসির সময় বিশেষ করে লাস্ট 5 দিন আমি 2 ঘন্টা করে ঘুমিয়েছি, মানে রাত 2:30 3টা অবধি ফোন আসতো, ভোরবেলা 4:30 5টা থেকে ফোন শুরু হতো। তো সেই ক্ষেত্রে 2 ঘন্টা ঘুমিয়ে 5 দিন আমার মাথা কাজ করছে না। তারপরে মানে জোর করে আমার ওয়াইফ আমাকে একটা ঘুমের ওষুধ দিয়েছিল যে তুমি ঘুমাও। তারপরে 12 ঘন্টা ঘুমিয়েছিলাম মানে। আর যত তুমি টেনশনে পড়বে তত দেখবে তোমার পাজলড হয়ে যাচ্ছে, আর এগুলো কিন্তু একটা মানে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ঘুম হচ্ছে সব থেকে ভালো জিনিস, ঘুমাবে, আমি বারবার করে বলবো, টেনশন করো, টেনশন হবেই ছোটোখাটো, কিন্তু মানে ঘুমের উপর এখন এখন এই রিসেন্টলি আমি একজনের কাছে শুনলাম, একজন ডাক্তার বলছে আমরা ডায়েট করি না, বলছে স্লিপিং ইজ দ্য মেন ডায়েট, স্লিপিংয়ের থেকে বেশি ডায়েট নেই। সত্যি কথা। তুমি যদি স্লিপিং করো, আমাদের কিছু সেল আছে যে সেলগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়, এবং এই সেলগুলোই বলছে আমাদের যে বাজে বাজে জিনিস যেগুলোকে আমরা বলি যে ডায়েট করার মাধ্যমে আমরা কি করি, যা ডায়েটের মাধ্যমে কি আমরা বেশি ক্যালোরি নিই না, ক্যালোরিকে বার্ন করতে হয়, জিম করি, এই করি, করি কি না? ডায়েট করা মানে কি, ক্যালোরিটা কম করলাম আর জিম করার মাধ্যমে সেই ক্যালোরিটা বার্ন করলাম যতটাই নিই। তো বলছে যে কিছু কিছু এই স্লিপিংয়ের মাধ্যমে কিছু সেল আছে আমাদের, সেই সেলগুলো বলছে ও জিমের মতো কাজ করে দেয়, মানে এতটাই বলছে অ্যাক্টিভ হয়ে যায় যে খুব সুন্দর হয়ে যায়, বাজে জিনিসপত্রকে সব বের করে দেয় শরীরের। তার ফলে ঘুমটা খুব দরকার আমাদের লাইফে। কারণ ঘুম করলে, এবং ইন্টারভিউ দিন বা মক ইন্টারভিউর দিনও ডেমোর দিনও কিন্তু তোমরা ঘুমিয়ে যাবে। এই জিনিসগুলো বলে রাখলাম, মানে টেনশন করে গোটা রাত জেগে ঘুম হচ্ছে না, না, একদম রিল্যাক্স, বি রিল্যাক্স। কি আছে জীবনে, সবে তো শুরু হলো। জীবনে কত দুঃখ, কত ঝামেলা, কত কিছু থাকবে, তার ফলে এখনই ঘাবড়ে গেলে হবে জীবনে? নিজেকে স্ট্রং করো, নিজেকে স্ট্রং করতে হবে। পরীক্ষার আগের দিন হেসে গেলে পরীক্ষা দিবে, ইন্টারভিউ বোর্ডে হেসে হাসতে হাসতে ইন্টারভিউ বোর্ডে যাবে। জীবনে কি এতটুকুই? কত জীবনে ঝড়ঝাপটা আসবে, কত জিনিস আছে জীবনে, এতটুকুতে ঘাবড়ে গেলে হবে? একটা চাকরির পরীক্ষা থেকে ঘাবড়ে গেলে, এরপর তুমি তোমার বাচ্চা কাচ্চা চাকরি করবে, তখন তো তাদেরকে তুমি আর টেনশনই, তো তুমি তো টেনশনে পড়ে যাবে। তোমার ফ্যামিলি যখন হবে, তোমার ছেলে মেয়ে পরীক্ষা দেবে, তো তুমি তো হাত পা কাঁপবে তোমার, যে আমার ছেলে কি পাবে কি পাবে না চাকরি। তাহলে তুমি যদি নিজের চাকরিতে এত কনফিডেন্সের অভাব হয়, বা তুমি যদি এত টেনশন হও, তাহলে হবে না, লাইফে অত টেনশন করা যাবে না। মানসিকভাবে তোমাকে স্ট্রং হতে হবে। তাহলেই দেখবে তুমি একটা কেন, তুমি 10টা চাকরি পাচ্ছ। এই যে অনেকে চাকরি পায়, দেখো একের পর এক চাকরি পাচ্ছে কেন? ও অভ্যস্ত হয়ে গেছে, ওর অভ্যেস হয়ে গেছে চাকরি পাওয়া। কি করে অভ্যেস হলো? ও স্ট্রং হয়ে গেছে মেন্টালি, ও টেনশন করে না আর, ও যা পড়ে সব মনে রাখতে পারে। আর তুমি কি করছো, তুমি যা পড়ছো সে পরীক্ষার দিন ভুলে যাচ্ছ। তারপরে তুমি আরও একই পড়ছো, তুমিও হার্ডওয়ার্ক করছো, ও হার্ডওয়ার্ক করছে, কিন্তু তুমি কোথায় ল্যাক করছো? তুমি ভুলে যাচ্ছ পরীক্ষার দিন যেই জায়গাটা তোমার পারফর্ম করার দরকার, সেই জায়গাটা তুমি পারফর্ম করতে পারছো না আশানুরূপ। সেই জায়গাটা কিন্তু যাতে না হয়, সেই কারণে টেনশন একদমই করা যাবে না। তার জন্য যদি মনে হয় যে স্যার টেনশন হচ্ছে, আমার সাথে কথা বলবে, আমি টেনশন ফ্রি করিয়ে দিব। একদম ওই সমস্ত ওই ম্যাজিক আছে আমার কাছে, টেনশন টেনশন একদম দূর করে দিতে পারি। ওই একটা ওষুধ আছে, একটা ওষুধ বলে দেবো, টেনশন দূর হয়ে যাবে। আমার ওষুধ মানে ওটা কিন্তু কেমিক্যাল কোনো, হ্যাঁ, ওষুধ না, ফার্মার কোনো ওষুধ না, ও আমার, ও আলাদা ওষুধ আছে একদম, একদম। যেই সময় আমার সাথে কথা বলবে দেখো ওটা ওষুধের মতো কাজ করবে। এই ওষুধ কিন্তু অনেককে আমি দিয়ে থাকি, ঠিক আছে? ওকে, 12 জনকে যে ডেমো দিবে সেটা কি আপনি সিলেক্ট করে দেবেন? তোমরা সিলেক্ট করো। তুমি যদি বলো স্যার আমরা 20 জন দেবো, 20 জন দাও। আমি তাহলে একটু কম সময় নেবো, কিন্তু আমি একটু বেশি সময় ধরে চাইছি। মানে 12 জন হলে কি, যে 1 ঘন্টায় 6 জন, 2 ঘন্টায় 12 জন। যদি মনে হয় যে 2.5 ঘন্টা দেবো, তাহলে 15 জন দেবো। ঠিক আছে, দাও না, তুমি বলো না, তুহিন তুমি দিতে চাও কি, তোমাকে দিতে চাও, তুমি ইয়েস অর নো বলো, আমি তোমারটা রাজি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। আমি এই নোটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা আমি আজকে লেখালাম, যেই পোর্শনগুলো, ঠিক আছে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশন আমি দিয়ে দেবো, চিন্তা নেই। আর আজকে আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি। আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি বলে, নেক্সট আমরা থার্সডে, আর যদি তার আগে সময় পাই, আমি খুব সম্ভবত আরেকদিন সময় পাবো, আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে? কোনো একটা দিন আমি সময় পাবো, সেই দিনটা আমি তোমাদের বলে দেবো, নয় সেই দিনটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা মক ইন্টারভিউ, আচ্ছা থাক, বৃহস্পতিবারই থাক। আবার অনেকের বলবে, স্যার আমার হচ্ছে না সময় এসে। ঠিক আছে, কারোর যদি কিছু বলার থেকে আমাকে ভয়েসে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। যত বেশি আমার সাথে কথা বলবে, আমি কেন বারবার করে বুঝতে পারছি যে ভয়েসে কথা বলতে চাইছি তোমাদের সাথে, যত কথা বলবে তত দেখবে যে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স পাচ্ছ, যে হ্যাঁ স্যারের সঙ্গে কথা বলছি, ঘাবড়ে যাবে না। স্যারের সঙ্গে কথা বললে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা বাংলা বোর্ডের কি হয়, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা, এটাই সমস্যা। বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা দেখবে ছোটবেলা থেকে সারা জীবন স্যার যেখান দিয়ে হ্যালো স্যার। হুম, বলো। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার, কিশোর। স্যার বলছিলাম তো, আমি বাংলা বিষয়ে গ্রাজুয়েট করেছি, ঠিক আছে। আচ্ছা। এবার কি ইন্টারভিউর জন্য কি বাংলা ছাড়া বাইরে কোনো বিষয় পড়তে হবে, মানে ইতিহাস ভূগোল? হুম, মানে গ্র্যাজুয়েশন পড়তে হবে না, বেসিক ও জিনিসপত্র আচ্ছা। পড়তে হবে, ঠিক আছে? হুম, ঠিক আছে। মানে ধরতেই পারে, ভূগোলের জিনিসপত্র ধরতেই পারে, ধরতে হ্যাঁ। পারে না, ধরতেই পারে, কোনো অসুবিধা নেই। যে আমাদের কটা গ্রহ আছে সৌরজগতে, তুমি কি বলতে পারবে? তো এটা হ্যাঁ ধরতেই হ্যাঁ, পারে। বেশ কিছু, হ্যাঁ। তখন বলতে হবে আমাদের আগে 9টা ছিল, এখন প্লুটো বাদ হয়ে গেছে, ওটাকে বামন গ্রহ বলে, আমাদের 8টা আছে। তখন হয়তো বলতে আচ্ছা। পারে যে আচ্ছা, সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা, তুমি তখন বলতে পারবে বুধ সব থেকে কাছের গ্রহ।
তো এরকম বিভিন্ন, তারপর বলবো কোন গ্রহের বলয় আছে বলো তো, তখন বলতে হবে শনির বলয় আছে, কোনটা বৃহত্তম গ্রহ, এরকম হয়তো চলে গেলে ওখানে গ্রহতে তুমি চলে গেলে। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো ঠিক যদি বা আছে। তুমি বলো স্যার আমি সৌরজগতে কটা গ্রহ জানি না, তাহলে কি তুমি প্রাইমারি টিচার হওয়ার যোগ্য না? তো এই হুম। জিনিসপত্রগুলো তোমাকে জানতে হবে। তার মানে তোমাকে অনার্সের জিনিস জিজ্ঞেস করবে না যে বলো তো পাললিক শিলা বা ও আগ্নেয়গিরি ও ওই অত কিছু জিজ্ঞেস করবে না। বা বলবে হয়তো একটা যে কোন জায়গায় কোন জঙ্গল, কোনো হয়তো হয়তো একটা জঙ্গল মানুষের বলতে পারে। বেসিকটা জেনে রাখতে হবে আর কি। হ্যাঁ মানে ছোটখাটো জিনিসগুলো, কোনো একটা অরণ্য বললো যে এই অরণ্যটা কোথায় হুম। আছে জানো, বা বাংলাতে হয়তো বলতে পারে যে আচ্ছা বলতে পারো ইয়ে ওই বলো আমাদের নাগরাকাটা লাটাগুড়ি এই সমস্ত জায়গায় হয়তো বলতে পারে জলদাপাড়া, বলতে জলদাপাড়া হ্যাঁ। কোন ডিস্ট্রিক্ট আছে, এবার তুমি যদি বলো যে জলদাপাড়া সে জানি না, তাহলে এটা নেগেটিভ ইম্প্যাক্ট। হুম। ঠিক আছে, এগুলো যাচ্ছি মানে সাধারণ জ্ঞানটাকে বাড়াতে হবে। ছোটখাটো বিষয় অনার্সের জিনিস পড়ার দরকার নেই, গ্র্যাজুয়েশনের জিনিস পড়া, ইভেন বাংলাতেও তোমার পড়ার দরকার নেই গ্র্যাজুয়েশন। তুমি এখন গ্র্যাজুয়েশনে কোনো লিটারেচারে কোনো জিনিস পড়তে গেলে দরকার নেই। একটু জাস্ট ছোটখাটো তুমি যেখানে অনার্স করেছো সেখান থেকে জাস্ট এক দুটো কোশ্চিন হয়তো যদি জিজ্ঞেস করে তুমি পারবে সেরকম একটা বিষয়, সেখান থেকে আশা করি করবেও না, মানে আমি বেশি চাপ দিয়ে লাভ নেই, ওগুলো করবেও না। আচ্ছা। হয়তো বলতে পারি ঠিক তুমি আছে। বাংলাতে তোমার প্রিয় সাহিত্যিককে, তোমার প্রিয় উপন্যাস কোনটি, এতটুকুই ব্যাস। হুম। এটা ঠিক আছে। ঠিক আছে। তো ওটাই বলতে চাইছিলাম, যেটা বলতে বলতে ও থামিয়ে দিল বা ও কোশ্চিন করলো, যে দেখবে আমরা বাংলা বোর্ডের যারা ছেলেমেয়েরা না, তাদের একটা সমস্যা আছে। সমস্যা কি? আমরা না স্যারদেরকে দেখে উল্টো দিকে পালাই। এই এক চরম বাজে ব্যাপার, এই সমস্যার সমাধান আমি এখনো অবধি খুঁজে পাচ্ছি না। আমাদের মধ্যে একটা ভীতি প্রদর্শন করে যে স্যার হচ্ছে সিংহ বা বাঘ, বা ম্যাডাম হচ্ছে সিংহ আর বাঘ আর তোমাকে খেয়ে ফেলবে। এই কনসেপ্টটা আজ বলে না, যুগ যুগ ধরে চলে আসছে বেঙ্গলি মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে না। ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করেছে, বা তোমাদের মধ্যে হয়তো অনেকে দেখবে যারা, যাদের ছেলে মেয়ে ফ্যামিলি হয়ে গেছে বা যাদের হয়তো ভাই বোনরা পড়ে, তারা দেখবে ইংলিশ মিডিয়ামে প্রথমেই যখন স্যার ম্যাডামদের সঙ্গে দেখা হয়, প্রথমেই দেখবে ওরা বলে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ, এরকম একটা কথা বলে, স্যার ম্যাডামের সঙ্গে কথা বলে। এই কমিউনিকেশনটাই তো বাড়াবে। ওরা কিন্তু এমনি এমনি কথা বলে না, ওরা কথা বলার মাধ্যমে কি করে, কথা বলার মাধ্যমে কিন্তু স্কুল জানে, তাদের কমিউনিকেশন স্কিলটা বাড়ছে। একটা ইংলিশ মিডিয়াম একটা বাংলা মিডিয়াম পাশাপাশি রেখে দেখো, বাংলা মিডিয়ামের দেখো ছেলে মেয়ে একদম ভয়ে টয়ে আর ঘাবড়ে যাবে একদম কথা বলতে স্যারের সঙ্গে, স্যার ও 5 বার করে স্যার 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 করবে। ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েকে দেখো একদম সাবলীল। তো এই জিনিসটা এসছে কোথা থেকে? আমাদের ভুল। আমরা বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা স্যারকে দেখে দূর হতে পালাই, স্যার যাচ্ছে ওই দিক দিয়ে, আমরা পালাচ্ছি। কেন পালাচ্ছি? স্যারকে প্রণাম করবো সেটা আগে দিত হচ্ছে, এখন তো ওইসব ছেড়েই দাও, ও স্যার কিছু বলেছে মানে হবে না। এখন আস্তে আস্তে তাও চেঞ্জ হচ্ছে, কিন্তু তাও সেই পরিমাণটা খুব কম। স্যার ম্যাডাম বিষয়ে কথা বলতে হবে। তাদের লজ্জার কিছু আছে নাকি? আমি তো আর বুঝতেই পারি না। এই যে আমার ছাত্রছাত্রী অনেকে আছে, স্যার অমুক স্যার ক্লাসে এটা পড়ালো আমি বুঝতে পারলাম না, আমরা স্যারকে জিজ্ঞেস করলেন না, স্যার আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি প্রাইভেট পড়াচ্ছেন। আরে আজব ব্যাপার, স্যার পড়াচ্ছে কলেজের স্কুলের, সেই স্যার কি পড়াচ্ছে তুমি সেটা বুঝতে পারলে না, তখন আমি তোমাকে বলে দেবো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি তোমার স্যারকে কোনো জিজ্ঞেস করবে না যে টপিকটা তুমি বুঝতে পারলে না। না স্যার বললাম না, আমি কেন লজ্জা? না স্যার লজ্জা না, কি বলবে না বলবে, কি বলবে মানে খেয়ে ফেলবে নাকি তোমাকে? কি বলবে? কি বলতে পারে? তুমি একটা জিনিস যদি না বুঝতে পারো কি বলবে? তুই কেন বুঝলি না? বলবে স্যার এই কারণে বুঝলাম না, আমি বুঝতে পারিনি, আমার হয়নি এটা। তো এই ছোট মানে আমাদের না বাঙালিদের বা বাংলা বোর্ডের ছেলে মেয়েদের এত লজ্জা, এই লজ্জা মানে রিল করতে, ফেসবুকে রিল করছি তখন লজ্জা নেই, অথচ স্যারকে জিজ্ঞেস করছি লজ্জা আছে। তো এই জিনিসটা ত্যাগ করতে হবে। যেটা লজ্জার কাজ সেটা করো না, যেটা নর্মাল, যেখানে পড়াশোনাতে কোনো লজ্জা করার কারণ নেই, আমি জিনিসটা জানি না আমি শিখতে চাইছি, তাতে কিসের লজ্জাতে কিসের দ্বিধা? আমরা সেখানে লজ্জা টজ্জা করে একাকার হয়ে যাই। আর যেখানে লজ্জা করার দরকার, খারাপ কাজ করছি, সেখানে আমাদের লজ্জা নেই, সেটা আবার একদম নির্দ্বিধায় বাহ বেশ করছি। আর যেটা আমাদের লজ্জা করার দরকার নেই সেখানে লজ্জা লজ্জা করে বসে আছি। ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা এটা করে না। ওদের দেখবে ওরা খুব ভালো কমিউনিকেশন স্কিল, ওরা খুব ভালো কথা বলতে পারে, ওদের খুব ভালো স্টেজ পারফরমেন্স, যেটা খুব ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে কাজে লাগে। বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা ওই জায়গাতে পিছিয়ে পড়েছে, হেরে গেছে। এটা যাতে না হয়। ঠিক আছে, তাহলে আমি আজকে এই অবধি শেষ করলাম। আর যদি কারো কিছু করার থাকে আমাকে একটু ফোন করে বা হোয়াটসঅ্যাপে বলো, আমাকে আজকে একটু বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি এখানে শেষ করলাম, তাহলে আজকে ক্লাসটা এখানেই থামলো, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিলাম। আর আমি এখন সময় দিতে পারছি না। হ্যাঁ, ওকে, ঠিক আছে।